আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসলামের সদর অভিক। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমরা বুয়েট 23-24 সেশনের অ্যাডমিশন পরীক্ষার ম্যাথ প্রশ্নগুলা, রিটেনের ম্যাথ প্রশ্নগুলা সমাধান করব। তো বেশি কথা না বলে আমরা যদি ক্লাসটা শুরু করি, তো আমাদের প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে অধ্যায়টা, সেই অধ্যায়টা থেকে। আর প্রশ্নটাও কিন্তু আমাদের প্রায় ম্যাক্সিমাম বই এই ম্যাথটা আগে থেকেই ছিল, তার মানে এটা কমন টাইপের একটা প্রশ্নটা কি যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের ডি ইকুয়াল টু 0, অর্থাৎ নির্ণায়কটা 0 আসবে। যদি 0 হয় আর এক্স ওয়াই জেড এই তিনটা চলক 0 হবে না আবার, তাহলে এইটার মান কত লেখা যেতে পারে? তো ফার্স্টে কি বললো, এইটার নির্ণায়কটা 0 আসবে, তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে প্রশ্ন মতে, এত প্রশ্ন মতেও লাগবে না, যেহেতু বুয়েটের রিটেন, তুমি যত ডিরেক্ট কাজ শুরু করতে পারবা ততই ভালো। তো আমরা কি লিখতে পারি? তো আমরা লিখতে পারি এখানে যে 1 প্লাস এক্স 1 1, এই 1 1 প্লাস ওয়াই, এই 1 1 1 1 প্লাস জেড, এই নির্ণায়কটার মান 0, প্রশ্নেই বলে দিচ্ছে। এখন এই নির্ণায়কটার মান তোমরা বের করতে পারো, তোমরা কয়েকভাবে এটা বের করতে পারো। যেমন আমি আমার মতন করে বের করি। যেমন আমরা একটা কাজ করতে পারি যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করে লিখতে পারি। তাহলে কি হবে, বিষয়টা হচ্ছে এখন আমরা বিস্তার করবো, বুঝছো? এজন্য যত সহজ হয়ে আমরা নিয়ে আসতে পারি, এটার জন্য যা যা করা দরকার। তো আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে লিখি, তাহলে এখানে লেখা যাবে শুধু এক্স, এখানে বিয়োগ হয়ে লেখা যাবে, দেখো 1 -1 মাইনাস ওয়াই, 1 1 কাটাকাটি যায়, এখানে আসবে মাইনাস ওয়াই, আর এখানে আসবে কত, 0। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম যদি বিয়োগ করে লিখি, তাহলে এটা আসবে হচ্ছে 0, এখান থেকে আসবে হচ্ছে শুধু ওয়াই, আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস জেড, আর তৃতীয় কলাম এরকমই থাকুক, সমস্যা নেই, এই হচ্ছে 1 প্লাস জেড। তো এখানে আমরা কি কাজগুলো করলাম একটু বলে দিই। আমরা এখানে এই যে নতুন কলামটা লিখলাম, এই কলামটা হচ্ছে c1 মাইনাস c2, আর দ্বিতীয় কলাম যেটা লিখলাম সেটা হচ্ছে c2 মাইনাস c3। আচ্ছা, তো এখন হচ্ছে একটু দেখো, একটু সহজ হয়ে গেছে আগেবারের চেয়ে। এখন আমরা খুব ইজিলি বিস্তার করে ফেলতে পারি। ধরো আমরা প্রথম সারির কে ধরেই বিস্তার যদি করি, তাহলে আমরা কি পাবো দেখো তো, এখানে পাবো হচ্ছে এক্স, তাহলে এই এক্স এর সারি আর এই কলামটা বাদ যাবে, তাহলে যে ওয়াই এটার সাথে গুণ হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই যদি এখানে গুণ হয়, এখানে আসবে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই জেড, এরপর আসবে কি বলতো মাইনাস, এরপর 1 আর জেড গুণ হবে, এটা আসবে মাইনাস জেড, তো মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে বলতো, প্লাস জেড। এটা শেষ। এখন দেখো, তুমি যদি 0 কে নিয়ে যদি গুণ করতে যাও, 0-র পর যাই লেখো না কেন এটা তো শূন্য হয়ে যাবে, তার মানে এই শূন্যকে নিয়ে লেখার কিছুই নাই, এটা বাদ। এরপর হচ্ছে 1, তাই না? তাহলে এটা আসবে হচ্ছে +1, +1 কি হবে, এর সারি আর কলমটা বাদ যাবে, তাহলে এই সারি কলম যদি বাদ যায়, ওয়াই আর জেড গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, ওয়াই জেড, এরপর আসবে কি এইটার গুণ হবে। এখন ওয়াই আর 0 গুণ হয়ে তো কিছু লেখার কিছু নাই, তাহলে তার মানে এখানে আমরা জাস্ট পাবো কি ওয়াই জেড, তাই না? এখানে পাবো হচ্ছে ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে কি, এই ভ্যালুটুকুর মান বের করা। এই যে 1/x 1/y প্লাস 1/z, এটার মান কি লেখা যায়? তো তোমরা অনেকে এখানে একটু কনফিউজ থাকতে পারো, আমি হচ্ছে এটা আবার একটু ওদের কিভাবে শিখাই দেখো। তোমার এটার মান যে বের করতে হবে, এটা যদি তুমি একটু ভেঙে দেখো কি আসে, এটা আসলে এরকম আসবে xyz, তাহলে x দিয়ে যদি তুমি লসাগু করো, মানে এটাকে লসাগু করলে তুমি কি পাবা দেখো তো, এখানে তুমি পাবো হচ্ছে yz, x কাটার পরে y কাটার পরে তুমি পাবো এখানে xy, সরি xz, আর এখানে তুমি পাবো হচ্ছে xy, এরকম একটা ফরম্যাট আসবে, তাই না? এরকম একটা ফরম্যাট আসবে। তুমি কি খেয়াল করতে পারতেছো এরকম কিছু কি এখানে আসতেছে কিনা দেখো তো। তুমি যদি x দিয়ে এখানে গুণ করে দাও, তুমি যদি x দিয়ে গুণ করে দাও, এই আমি পরের পেজে যাব। এখন তোমরা বলবা না যে ভাইয়া বইটা তো 3-4 লাইনের মধ্যে অঙ্ক করতে হয়। দেখো আমার এখানে আমি 2 লাইন লিখতেই আমার কি হয়ে গেছে, জায়গা শেষ হয়ে যাচ্ছে, তাই না? খাতায় তোমরা আরেকটু ছোট ছোট করে লিখতে পারবা, সমস্যা নাই। তো আমি পরের পেজে যাচ্ছি। তো আমরা এখানে যদি এখানে গুণ করে দিই, ধরো গুণটা আমি এখানেই করে দিলাম আপাতত, তাহলে এখানে আমি পাবো হচ্ছে xy, তারপরটা পাবো হচ্ছে xyz, তাই না? xyz, এরপরটা পাবো হচ্ছে xz, এরপরটা পাবো হচ্ছে yz ইকুয়াল টু হচ্ছে 0। এই দেখো উপরে যে yz xz xy, এই দেখো yz xz xy আমার কিন্তু চলে আসছে, আমার কিন্তু কি আসছে, চলে আসছে।
তার মানে আবার দেখো এক্স ওয়াই জেড ভাগ যাবে, তার মানে দেখো এক্স ওয়াই জেডটা আমি যদি ওই পাশে নিয়ে যাই, ওইখানে তো শূন্য, তাই না? ডান পাশে নিয়ে গেলে মাইনাস এক্স ওয়াই জেড হয়ে যাবে, তারপরে কিন্তু নিয়ে আসলে যে ভাগ ফর্মটা চলে আসবে। বুঝতে পারছো? তো এই কাজটাই করব। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং এই যে এক্স ওয়াই, এগুলো আবার কিন্তু কেউ স্কোয়ার ভেবো না, এই যে এইগুলাকে কিন্তু আবার কেউ স্কোয়ার ভেবো না, এগুলো নিয়ে লিখছিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, এটা লেখা যাবে মাইনাস এক্স ওয়াই জেড। এখন আমি যদি কি করব, আচ্ছা এখানে সুতরাং না, এখানে বাই লিখি। তাহলে এখন আমরা কি করব, এক্স ওয়াই জেড দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এখানে পাবো হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে -1। আর তোমরা জানো এই জিনিসটাই যে ভেঙে লিখলে এটা চলে আসবে। তাহলে এখন ডিরেক্ট লিখে দাও, সুতরাং 1/x 1/y 1/z ইকুয়াল টু আসবে হচ্ছে -1। বুঝতে পারছো? দেখো তো কয় লাইন লাগলো, এক লাইনে উঠাইলাম, দ্বিতীয় লাইনে অপারেশন করলাম, 3 নাম্বার 4 নাম্বার লাইনে গুণ করে দিলাম, 5-6 লাইনের মধ্যে অ্যান্সারটা চলে আসছে। তার মানে আমরা কি বলতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে? এটা কিন্তু তোমাদের দেখবা যে ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ে এই ম্যাথটা কিন্তু আগে থেকেই ছিল, একদমই বইয়ের একটা সহজ একটা ম্যাথ। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্ন বুয়েটের 23-24 সেশনের, এখানে বলা হচ্ছে একটা সরল রেখার তার মানে সরলরেখা অধ্যায়ের প্রশ্ন, এক্স ও ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক, তার মানে ওই যে অক্ষদ্বয়কে খণ্ডিত করে এরকম সরলরেখার সমীকরণ, ওই কনসেপ্টের একটা ম্যাথ। আর এখানে বলতেছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যে খণ্ডন করবে এটা ধনাত্মক, তার মানে আমি এখান থেকে এতটুকু শিওর, তার মানে আমার সরলরেখাটা এরকমই হবে, আমার সরলরেখাটা এমনই হবে, এক্স অক্ষে ধনাত্মক দিকে কর্তন হবে, ওয়াই অক্ষ ধনাত্মক দিকে কর্তন হবে। তো এরপর বলছে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব, এই যে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো এই যে এইটা আর এইটা দুই ভাগে বিভক্ত হচ্ছে। কখন এই কাহিনীটা হয় বলো তো? তোমাদের যদি একটু মনে করাই দিই, ধরো এটা একটা কি ত্রিভুজ, দেখো তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের তুমি যদি শীর্ষ থেকে লম্ব আঁকো, তাহলে কি দেখতে পারবা জানো? তুমি দেখতে পারবা যে এই ভূমি যেটা, ওইটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, সমান সমান। এখানেও কিন্তু কনসেপ্টটা এরকম, তুমি শীর্ষ থেকে লম্ব টানছো, এইটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি যে এইটা আর এইটা সেম, এক্স এর কর্তৃত্ব অংশ আর ওয়াই এর কর্তৃত্ব অংশটা সেম, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজেই এই ঘটনাটা ঘটে, তাই না? আবার দেখো, যেহেতু এইটা আর এই পরিমাণটা সেম, এক্স এর কর্তৃত্ব অংশ আর ওয়াই এর কর্তৃত্ব অংশ সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আমরা বলতে পারি এই যে এই কোণটা আর এই কোণটা সেম হয়। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সন্নিহিত এই দুইটা কোণ কি হয়, আমাদের সমান কোণ উৎপন্ন করে, তার মানে এই কোণ আর এই কোণ সেম। তার মানে আমরা বলতে পারি এটাও 45 ডিগ্রি, এটাও কি 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তার মানে আমাকে বলো তো এই কোণটা কত? দেখো ওভারঅল তো এই হচ্ছে ধরো ও এ বি, আমাদের সরলরেখাটা হচ্ছে এ বি, আমরা বুঝতে পারতেছি এ কোণ আর বি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তুমি একটু এখন এটার দিকে তাকাও, ওই যে তোমাকে এই লম্ব দৈর্ঘ্যটা দেওয়া, এই লম্ব দৈর্ঘ্যটা হচ্ছে 7 একক, আমাদের এই অ্যাঙ্গেলটুকু জানতে হয় না, তাই না? যদি আমাদের মূলবিন্দু থেকে যদি কোনো সরলরেখার লম্ব দূরত্ব দেওয়া থাকে, ওই দূরত্বটা আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা জানলে কিন্তু আমরা সরলরেখার সমীকরণ পেয়ে যাই। তো আবার দেখো এইখানে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, এখানে এটা 45 ডিগ্রি, এটা 90, তার মানে এইটাও কি হবে 45 ডিগ্রি হবে। তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে সুতরাং কি লিখবো, যে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
তাই না? এটুকু আমরা শিওর হয়ে গেলাম। এখন এরকম যদি কোনো হয় যে তুমি তার দৈর্ঘ্য জানো আর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছো সেটা জানো, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ, সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ এটা কি হয় বলতো? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি হয়। এটা হয়। তো এখানে হচ্ছে আমাদের আলফার মান হচ্ছে 45 ডিগ্রি আর পি মান হচ্ছে কত? 7, তাই না? এখানে লিখে দিতে পারো যে পি হচ্ছে কত? 7, আর ওই যে আলফা, আলফা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাই দিই। তাহলে এক্স এখানে আসবে হচ্ছে cos 45 ডিগ্রি, এটা আসবে কত? ওয়াই সাইন 45 ডিগ্রি, আর এই দৈর্ঘ্যটা জানি কত? 7। এই হচ্ছে তোমার অ্যান্সার। তুমি এখন এটা ভেঙে লেখো, সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মানটা বসাই দাও, ওইটাই তোমার অ্যান্সার। তো আমরা যদি বসাই দিই, বসাই দিলে আমরা পাবো cos 45 ডিগ্রি মান কত বলো তো? 1/√2। তাহলে এটা পাবো হচ্ছে 1/√2 এরকম। তারপর এখানে আসবে হচ্ছে এভাবে √2, আর এখানে আসবে হচ্ছে 7। আর আমরা এখন যদি √2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে গেছে। √2 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে x, এখানে পাবো হচ্ছে y, আর ওইখানে আসবে 7√2, এটা এই পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে -7√2 = 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সরলরেখার সমীকরণ চাচ্ছিল, এই হচ্ছে সরলরেখাটার সমীকরণ। তো চলো আমরা এখন পরের ম্যাথটা করি। এখানে বলা হচ্ছে এটা একটা বৃত্ত, এই বৃত্তের যে 3, বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। দেখো এটাও কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, তোমাদের বইয়ে যে কোনো বই দেখবা এই প্রশ্নটা আছে, তোমাদের মনে হয় 9-10 থেকে এই কনসেপ্টটা জানো। তো আমাদের এখানে একটা বৃত্ত লাগবে, তাই না? এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম যে x² + y² = হচ্ছে 64। তার মানে আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এটা কিন্তু মূল বিন্দু, কেন্দ্র মূল বিন্দুতে 0,0। আর ব্যাসার্ধ কি লেখা যায় বলো তো? এটা ব্যাসার্ধটা মনে হয় না এখানে লাগে, তো আমরা লিখতে পারি এখানে আসবে হচ্ছে 8² মানে 8, 64 কি 8² না? তাহলে হচ্ছে 8। আচ্ছা এখন বলতেছে এই বৃত্তের, দেখো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে যে এটা 0,0, যে 3, বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে তোমার কাছে একটা জ্যা আছে, তাই না? তোমার কাছে একটা কি আছে? জ্যা আছে। ধরো হচ্ছে আমরা এই যে একটা জ্যা দিলাম, এই জ্যা হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে 3, বিন্দুতে। তার মানে জ্যা দুই ভাগে ভাগ হবে, এটা দুই ভাগে ভাগ হবে ঠিক এখানে 3, এখন তোমরা কিন্তু এটা জানো 19 থেকে উপপাদ্য যে বৃত্তের জ্যা সমদ্বিখণ্ডিত হয় তখনই যখন তুমি কেন্দ্র থেকে তার উপর লম্ব টানো, যখন তুমি কেন্দ্র থেকে তার উপর লম্ব টানো। এই কেন্দ্র থেকে তুমি যদি জ্যার উপর লম্ব টানো তাহলে জ্যা সমদ্বিখণ্ডিত হয়। এখন আমাদের এই জ্যার কি লাগবে? সমীকরণ লাগবে। এই জ্যা অলরেডি একটা বিন্দুগামী, দেখো 3, বিন্দুগামী। তোমার তাহলে এই সমীকরণ বের করতে গেলে আর কি লাগবে? তুমি যদি সামহাও এটার এখন ঢালটা পেয়ে যাও, কি পেয়ে যাও? এটার ঢাল। এই ঢালটা তুমি যদি পেয়ে যাও তাহলেই কিন্তু এই যে এত ঢাল বিশিষ্ট আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ওইটা দিয়ে তোমার অ্যান্সারটা চলে আসবে। তো চলো এখন আমাদের মেন টার্গেট ঢাল বের করা। কিভাবে বের করা যায় খেয়াল করো। আমরা মনে করো জ্যার নাম দিচ্ছি যে এটা ধরো এবি জ্যা, আর কেন্দ্রটা হচ্ছে ও। এখন এটা দেখো তো আমাদের জ্যা সমদ্বিখণ্ডিত হবে কখন? যখন আমরা এরকম লম্ব টানবো, তাই না? তুমি আমাকে এই দেখো বললাম যে জ্যাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে ধরো ডি বিন্দুতে। জ্যা কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে? ডি বিন্দুতে। তুমি আমাকে ওডি ঢাল বলে দিতে পারবা? ওডি রেখার ঢাল, দুই বিন্দুগামী রেখার ঢাল কিরকম হয় বলো? y2 - y1 / x2 - x1, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো এখানে কোটিদ্বয়ের অন্তর তুমি যদি বের করো তাহলে এখানে পাবা যেমন -3 - 0 ডিভাইডেড বাই 3 - 0, তার মানে এখানে তুমি আলটিমেটলি পাবা হচ্ছে -1। তুমি যদি এই ওডি রেখার ঢাল পেয়ে যাও তাহলে আমাকে বলো এবি রেখার ঢাল পাবো না? এটাকে ধরো আমরা এম দিয়ে প্রকাশ করলাম, করতে পারি না করতে পারি, ডাইরেক্টও লেখা যাবে। দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢালদ্বয় গুণফল কি আসে? -1 আসে, তাই না? ধরো এটা একটা রেখার ঢাল 5, এই যে এটা এর লম্ব রেখার ঢাল, এই যে এই রেখার ঢালটা কি আসবে?
তোমার টেকনিকটা হচ্ছে এটাকে উল্টায় লিখবা 1/5 লিখবা, আর চিহ্ন কত ছিল প্লাস, এখন লিখবা মাইনাস। ঠিক আছে, ওই যে যেন গুণফলটা কি আসে, ঢাল দ্বয়ের গুণফল যেন -1 আসে। এখন দেখো এটা এটা গুণ করো, দেখবা -1 আসবে। বুঝতে পারছো? আবার ধরো কোন রেখার ঢাল যদি হচ্ছে 3/5 -3/5, ধরো এটা হচ্ছে এই রেখার ঢাল, তাহলে এই রেখার ঢাল কি আসবে, এই যে এটাকে উল্টায় লিখবা, অর্থাৎ 5/3 চিহ্নটাকে এক্সচেঞ্জ করে লিখবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখানেও সেম, এই রেখার ঢাল যদি -1 হয়, তাহলে এই যে এবি তো লম্ব, তাই না? তাহলে এবি লম্ব রেখার ঢাল কি আসবে, এটাকে উল্টায় লিখলে তুমি এখনো 1ও পাবা, 1ই পাবা, আর মাইনাস কি হয়ে যাবে, প্লাস। তার মানে এবি রেখার ঢাল তুমি জানো, এবি রেখা আবার 3, -3 বিন্দুগামী, তাহলে কি বলো অ্যান্সার কি হবে? সুতরাং 1 ঢাল বিশিষ্ট -3 বিন্দুগামী রেখার ঢাল, সরি রেখার সমীকরণ, এটা আমাদের কি হয়, y - y1 = m * x - x1। তো এখানেও তাহলে ওইটাই লিখবো, y - y1 টা হচ্ছে মাইনাস, তার মানে এখানে প্লাস হয়ে যাবে, ঢাল x - 3, এই হচ্ছে তোমার অ্যান্সার। এখন তুমি গুণ করে দিবা, যত সহজ করে লিখতে পারো ওইটাই তোমার অ্যান্সার। তো চলো একটু গুণ করেই দিই আমরা। তো এখানে আসবে হচ্ছে y + 3, তো এখানে আসবে হচ্ছে x - 3, তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি লিখতে পারি যে x ওই পাশে গেলে হয়ে যাবে -y, x - y, 3 ওই পাশে গেলে হয়ে যাবে -3, তাহলে -6 = 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কিসের দেখি। এখানে বলতেছে যে যদি x cos θ + y sin θ = z equal to x sec θ + y cosec θ হয়, তার মানে এই যে x cos θ + y sin θ = z এতটুকু, আবার ওই যে x sec θ + y cosec θ = এটাও z, এরকম, তাই না? এবং x not equal to y not equal to z not equal to, আচ্ছা 0, কেউ সমানও না 0 না, ঠিক আছে। আচ্ছা, তাহলে sin 2θ কে x y এবং z এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে আমাদেরকে আলটিমেটলি sin 2θ কি লেখা যায় ওইটাই বের করতে হবে, sin 2θ কি লেখা যায় ওইটাই বের করতে হবে, যেন x y z দিয়ে প্রকাশ পায়। তার মানে আমাদের ইন্টেনশন হচ্ছে sin 2θ বের করা, sin 2θ। আচ্ছা, তো আমাদের কি কি দেওয়া আছে, আমরা লিখতে পারি, দেখো সলিউশন, যে x cos θ + y sin θ = z, z। এখান থেকে তো আমরা কোনো কিছু ভেঙে লিখতে পারবো না তো। আচ্ছা, এরকম থাক। আবার কি লেখা যাবে, আবার লেখা যাবে হচ্ছে x sec θ + y cosec θ = এটাও z। তো আমাদের যেহেতু sin 2θ বের করতে হবে, মনে রাখবা sin 2θ কিন্তু আবার সূত্র আছে, 2 sin θ cos θ ভাবে লেখাই যায়। আচ্ছা, এখন দেখো এই 2 নাম্বারটা, মানে এখানে প্রথম ইকুয়েশনের পরে যেটা আমি লিখলাম, এটাকে কিন্তু একটু ভেঙে লেখা যাবে, sec θ কে লেখা যাবে x / cos θ, ওইটাকে আবার লেখা যাবে y / sin θ = z। প্রথম ইকুয়েশনে x এর সাথে cos θ গুণ, y এর সাথে sin θ গুণ, রিলেট করার একটু চেষ্টা করো। দ্বিতীয় ইকুয়েশনে x এর সাথে cos θ টা ভাগ, y এর সাথে আবার sin θ টা ভাগ, প্রথমটাতে গুণ গুণ, দ্বিতীয়টাতে ভাগ ভাগ। তাহলে আমরা এক কাজ করতে পারি, যে সাপোজ ধরো আমরা যদি 1 আর 2 একটু গুণ করার চেষ্টা করি, তাহলে দেখবো যে এই যে এইটা এটা যখন গুণ হবে, x cos θ আর x / cos θ যখন গুণ হবে, cos θ কাটাকাটি যে x² আসবে, y sin θ এটাও একটু গুণ হয়ে কিছু আসতে পারে। তো চলো আমরা একটু এই কাজটা করি, যে 1 আর 2 কি করব, গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে দেখো এটা আসবে যে x cos θ + y sin θ, এই যে 1 নং এর বাম পক্ষ ইনটু 2 নং এর বাম পক্ষ, x cos θ + y sin θ। তাহলে এটা কি আসবে, এখানে বাম ডান পক্ষে z, 2 এরও ডান পক্ষে z গুণ হয়ে আসবে হচ্ছে z²। তো চলো একটু আমরা এখন গুণ করে দিই। দেখো x cos θ যখন এটার সাথে গুণ হবে,
cos থিটা কাটাকাটি যে এখানে আসবে হচ্ছে শুধু x²। আবার x cos থিটা যখন এখানে গুণ হবে তখন উপরে আমরা পাবো xy cos থিটা বাই sin থিটা, মানে cot থিটা পাবো। দেখো xy cot থিটা। আবার যখন y sin থিটা এখানে গুণ হবে তখন আমরা পাবো হচ্ছে xy sin থিটা বাই cos থিটা, মানে xy tan থিটা। আর ওইটা যখন গুণ হবে sin থিটা কাটাকাটি যে এখানে আসবে হচ্ছে y² অর্থাৎ z²। ঠিক আছে? আচ্ছা, তো এখন কি করা যায়? আমাদের মেইনলি বের করতে হবে হচ্ছে sin 2 থিটা। দেখো x² এখানে y² আসলো, এখানে আবার xy cot থিটা xy tan থিটা। আমরা এখানে xy টা কমন নিয়ে লিখি। xy কমন নিয়ে লিখলে আমরা কি পাবো? tan থিটা প্লাস cot থিটা। আর বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই, মানে x² আর y² কে ডান পাশে পাঠিয়ে দিই। তো আমরা লেখা যাবে z² মাইনাস x² মাইনাস y²। আচ্ছা, tan থিটা এটাকে tan cot না লিখে ভেঙে লিখলে ভালো হতো। তো চলো তো ভেঙে লিখি। ভেঙে লিখলে আমরা কি পাবো? দেখো তো sin থিটা বাই cos থিটা, এটাই তো পেতাম তাই না? আর এখানে পেতাম হচ্ছে cos থিটা বাই sin থিটা। আর এই হচ্ছে z² মাইনাস x² মাইনাস y²। সামহাও দেখো তো এই যে ব্র্যাকেটের ভিতর যেটুকু ত্রিকোণমিতি লিখলাম ওইখান থেকে sin 2 থিটা প্রডিউস করা যায় কিনা। তো xy কে পাশে পাঠিয়ে দিই। আর এখানে দেখো তো যদি আমি লসাগু করি xy তে এখানে যে ভাগ হবে যেটা, এই যে xy ভাগ হলো, এখন এখানে গুণ করলে দেখো তো লসাগু করলে কি আসবে? sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা। আর এখানে দেখো cos থিটা কাটাকাটি যে উপরে আসবে sin² থিটা। এই দেখো হয়ে গেছে, তো উপরে sin² থিটা প্লাস cos² থিটা আসছে অর্থাৎ 1। আর নিচে কি আসছে? sin থিটা cos থিটা। আমরা জানি কি sin 2 থিটার ফর্মুলাটা কি? sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা cos থিটা। তার মানে আমরা কি করব? এখানে একটা 2 লাগাই দেব, উপরে একটা 2 নিয়ে আসবো, তাহলেই চলে আসবে। তাহলে উপরে তো আসবে 1, উপরে এখন কি আসতো? ওই যে sin² থিটা প্লাস cos² থিটা, এটা তো 1 আসতো তাই না? তাহলে এটাকে এখন আমরা এখানে 2 লিখবো। তাহলে নিচে এটাকে কি লেখা যাবে? 2 sin থিটা cos থিটা। এই হচ্ছে z² মাইনাস x² মাইনাস y² ডিভাইডেড বাই xy। তাহলে দেখো শেষ। কি শেষ? এটাকে লেখা যাবে হচ্ছে 2 ডিভাইডেড বাই sin 2 থিটা। এই হচ্ছে z² মাইনাস x² মাইনাস y² ডিভাইডেড বাই xy। এই হচ্ছে অ্যান্সার। সুতরাং sin 2 থিটা কি লেখা যাবে? এটাকে উল্টায় লিখতেছি তাই না? উল্টায় রেখে আবার 2 দিয়ে গুণ হবে। তাহলে এটা হয়ে যাবে 2xy z² মাইনাস x² মাইনাস y²। এই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? এটা কি দেখা যায়? এত কোণায় দেখলাম। তো এই হচ্ছে যে sin 2 থিটাকে দেখো পুরো জিনিসটা sin 2 থিটা ইকুয়াল টু আমরা কি লিখলাম? x y z এগুলো দিয়েই তো লিখলাম তাই না? প্রশ্ন আমাদেরকে এটাই লিখতে বলছিল। তো এখন দেখো আমাদের 5 নম্বর প্রশ্নটা। এটা হচ্ছে অন্তরজ বের করা, মানে ক্যালকুলাসের প্রশ্ন। তার মানে আমরা দেখতে পারতেছি সরলরেখার প্রশ্ন ছিল, সরি ম্যাট্রিক্স নির্ণয়ের প্রশ্ন ছিল, সরলরেখা ছিল, বৃত্ত ছিল, এরপর ছিল ত্রিকোণমিতি তাই না? লাস্ট ম্যাথ তো ত্রিকোণমিতি ছিল। তারপর এখন হচ্ছে আমাদের অন্তরীকরণ। তার মানে আমাদের শর্ট সিলেবাসে মোটামুটি সবগুলো চ্যাপ্টারকে কভার করা হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, এই যে এই y = এই ফাংশনটার অন্তরজ বের করতে হবে। এটা আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে tan ইনভার্স 4x/√1 - 4x²। তো আমরা তো জানি যে x এর সাপেক্ষে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা আমরা জানি। কিসের? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা আমরা জানি। এটা আমাদের কত আসে বলো তো? 1/1 + x²। তো আমরা ওই কনসেপ্টে এটা তাহলে শুরু করব। তো আমরা এটা ধরি যে এখানে ধরার তো আর কিছু না, এখানে y দিয়েই দিচ্ছে। তো এখানে y = হচ্ছে tan ইনভার্স 4x/√1 - x²। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তো x এর সাপেক্ষে tan ইনভার্স x এরটা তো আমরা জানি, বাট এখানে x এর জায়গায় আছে হচ্ছে 4x/1 - x², অর্থাৎ x এর জায়গায় অন্য কেউ। তখন আমরা কি চেইন রুল অ্যাপ্লাই করি না? x এর জায়গায় অন্য কেউ থাকলে তাকে x বিবেচনা করে রেজাল্টটা লিখি, এরপর x এর জায়গায় যে ছিল তাকে আবার ডিফারেন্সিয়েট করি। এভাবে আমরা চেইন রুলের মাধ্যমে এগুলা সলভ করে থাকি। তো এখানেও তাহলে আমরা tan ইনভার্স x চিন্তা করে রেজাল্টটা দেখব।
তাহলে রেজাল্টটা আসা উচিত 1/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটার স্কোয়ার লাগবে, তাই না? অর্থাৎ 4x বাই রুট ওভার 1 মাইনাস 4x হোল স্কোয়ার, তাই তো? ইন্টু ইন্টু কেন? এখন এক্স এর জায়গায় যে ছিল তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এক্স এর জায়গায় ছিল 4x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এই ডিফারেন্সিয়েট তুমি যদি দেখতে যাও, তুমি দেখতে পারবা এখানে আছে হচ্ছে ইউ বাই ভি ফাংশন, মানে ভগ্নাংশের উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন। তখন আমরা ইউ বাই ভি মেথডে এগুলার লিখে থাকি অন্তরীকরণগুলো। ইউ বাই ভি মেথডের নিয়মটা হচ্ছে ভি স্কোয়ার হয় নিচে, অর্থাৎ এখানে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি এটা 4x স্কোয়ার ছিল, তাই না? সরি, উঠাইতে ভুল করছিলাম। এখন দেখি তো, রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখানে যেটা থাকবে এটার কি হবে? স্কোয়ার হবে, তাই না? ইউ বাই ভি মেথডে ভি এর স্কোয়ার হবে। এরপর ভি যেটা এই যে 1 মাইনাস রুট ওভার 4x স্কোয়ার, এটাকে কিছু করব না, ইউটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। এখন 4x কে ডিফারেন্সিয়েট করলে আমি 4 ছাড়া তো কিছু পাবো না। এরপর মাইনাস, এরপর হচ্ছে এখন উপরের ইউটাকে স্থির রাখবা, মানে কিছু করবা না, ভিটাকে ডিফারেন্সিয়েট করবা, অর্থাৎ এখন রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এখানে রুটের ভেতরে যদি x থাকতো তাহলে আমরা লিখতে পারতাম 1/2 রুট x, 1/2 রুট এই যে যা আছে তাই। বাট এখন কথা হচ্ছে এই রুটের ভেতর x ছিল না, ছিল হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে চেইন রুলের মেথডে। তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি 1 মাইনাস 4x স্কোয়ার কে, এখানে গুণ হবে, তো 1 কে করলে তো ডিফারেন্সিয়েট করলে আমি তো পাবো 0, আর এখানে পাবো হচ্ছে 8x। এই হচ্ছে আপাতত আমি চেইন রুলের মাধ্যমে এই জিনিসটা লিখছি। এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এটাকে লসাগু টসাগু করে ভাঙাভাঙি কাটাকাটি করে যতটুকু ছোট করে লিখতে পারি ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো চলো আমরা এটা যদি একটু শুরু করি, কি কি করা যেতে পারে নিচে। এখানে আগে কি করা যেতে পারে? নিচে লেখা যেতে পারে 1 প্লাস এই হচ্ছে 16x স্কোয়ার, রুট ছাড়া এখানে হবে 1 মাইনাস 4x স্কোয়ার, আচ্ছা, ইন্টু এখানে আসবে হচ্ছে 4 রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার, মাইনাস এই 2 আর 4 দিয়ে একটা কাটাকাটি করে আসবে 2x, ওইটা আবার 8x এর সাথে গুণ হবে, মাইনাস মাইনাস আবার প্লাস হবে, তাহলে এখানে আসবে হচ্ছে 2 8 2 16 16x স্কোয়ার, এই 2 তো আর নাই, তাহলে এখানে আসবে রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার। আর এইখানে এখন আর এই রুটটা লাগবে না, স্কোয়ার হয়ে যাচ্ছে যেহেতু, এই হচ্ছে 4x স্কোয়ার, ঠিক আছে? আপাতত হচ্ছে আমরা এইটুকু নিয়ে আসলাম। তো এখন আবার এইটুকু ভাঙবো, এটা গুণ হচ্ছে এখানে আবার লসাগু করে কি লেখা যায়? এখানে যদি লসাগু করি আমরা কি পাবো দেখো তো, আমরা লসাগু করার পর আবার এখানে 1 বাই আছে, তো এখানে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, এটা উপরে লিখে দিলাম। এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, তাই না? দেখো তো এই জায়গাটা লসাগু করে এরকমই আসবে না? এর সাথে ইনটু গুণ হচ্ছে নিচে আসতেছে 1 মাইনাস 4x স্কোয়ার, 1 মাইনাস 4x স্কোয়ার, আর উপরে যদি আমি লসাগু করি, লসাগু করার পর রুট ওভার ছোট হয়ে গেছে বেশি, রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার। তো এইটা যখন এখানে গুণ হয়ে আসবে, এখানে হয়ে যাবে 4 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার। এই আমাকে অন্য পেজে যেতেই হবে, এত চিপাচাপি করে কি ক্যালকুলেশন হয় নাকি? তাহলে আমরা পরের পেজ যদি নেই, তো এখানে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার উপরে, এখানে কি হবে দেখো তো, 1 প্লাস 12x স্কোয়ার ইন্টু, এর সাথে এখনো ইন্টু হচ্ছে এই যে 1 মাইনাস 4x স্কোয়ার, এটাকে কেটে দিব, এটা লেখার কি দরকার ছিল? খুব ইজিলি তো কেটে দেওয়া, কাটাকাটি করে দেওয়া যায়, লিখবো না? হ্যাঁ, বইটা না জায়গা কম, লিখবো না তো, কি করতেছি, লিখবো না। তো আমি ফাইনালি কি লিখতে চাচ্ছি, আমরা কি কি কাটতেছি একটু যদি এখানে দেখাই দিই। এই যে এই জিনিসটা কেটে লিখতেছি, বুঝে গেছে? উপরে দেখো তো, উপরে আসবে 4 মাইনাস 4x স্কোয়ার
তো আলটিমেটলি এখন আসবে হচ্ছে 1 প্লাস 12x স্কোয়ার, তাই না? কাটাকাটির পর এখানে আসবে 1 প্লাস 1 12x স্কোয়ার, ওইখানে আসবে হচ্ছে 4 মাইনাস 16x স্কোয়ার ইন্টু 4 মাইনাস 16x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আসবে √1 মাইনাস 4x স্কোয়ার। ওই 16 কাটাকাটি যায় উপরে, তাহলে থাকবে হচ্ছে 4, এই হচ্ছে √1 মাইনাস 4x স্কোয়ার, আর হচ্ছে এই 1 প্লাস 12x স্কোয়ার। এই হচ্ছে, আর তো লেখা যাবে না, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? মেনলি ছিল হচ্ছে এই চেন রুল পুরোটা আর কি লেখা, এরপর তোমার হিসাব। বুঝে গেছে? একটু ঠান্ডা মাথায় করবা, খুব বেশি টাইম কিন্তু লাগবে না। এইটা তো মেন লাইনটা লেখা 1 2 3, তাই না? তো এই হচ্ছে আমাদের 4-5 লাইনের মধ্যে আমাদের ডাইরেক্ট এই যে অন্তরস্থটা চলে আসছে, dy/dx হচ্ছে এইটা। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরেরটা হচ্ছে একটা গোলাকার পানি ফোটার আয়তন বৃদ্ধির হার আর তার ক্ষেত্রফল। এটাও কিন্তু আমাদের অন্তরীকরণের একটা প্রশ্ন। তোমরা হচ্ছে 9.8 এর দিকে এই ম্যাথগুলো পাবা। এগুলো হচ্ছে আমাদের বাস্তবিক জীবনের, মানে তোমরা তো ক্যালকুলাসে খালি হচ্ছে এই dy/dx বের করতে অভ্যস্ত, এগুলো হচ্ছে দেখবো আমাদের একটু রিয়েল লাইফের কিছু ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা যদি একটু প্রশ্নটা পড়ি, কি বুঝাইতে চাচ্ছে যে একটা গোলাকার পানির ফোটার আয়তন বৃদ্ধির হার এত, তার মানে পানির ফোঁটাটার আয়তন বৃদ্ধির হার দিচ্ছে, তার মানে ফোঁটাটা বড় হচ্ছে, তাই না? আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এখন এর ব্যাস এত হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? দেখো, যেহেতু ফোঁটাটা বড় হচ্ছে, ফোঁটাটা কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে, অবশ্যই তাহলে যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা কি হচ্ছে বড় হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু হার, এই বৃদ্ধির হারটা বের করো। তোমাকে আয়তন বৃদ্ধির হার দিয়ে দিচ্ছে, এখন পৃষ্ঠতল বৃদ্ধির হার বের করতে হবে। তো এখানে আমার কাছে কি দেওয়া, আমার কাছে মেইনলি এইটা দেওয়া আছে, আয়তন বৃদ্ধির হার। এই যে এককটা দেখো, এত সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, তার মানে সময়ের সাপেক্ষে, পার সেকেন্ড যেহেতু সময়ের সাপেক্ষে, তার মানে আমরা আয়তনকে তো ভি দিয়ে প্রকাশ করি, তার মানে আমার কাছে dv/dt এই ডাটাটা দেওয়া, এই হচ্ছে 13, এটা হচ্ছে কত 13, একক লিখলাম না কারণ ওইগুলো সব সেন্টিমিটারেই দেখতে পারতেছি। আর তোমার কাছে কি দেওয়া দেখো তো, ব্যাস দেওয়া। কি দেওয়া? ব্যাস। আমার লাগবে ব্যাসার্ধ, ঠিক আছে? কারণ আমার আয়তন কি ব্যাসার্ধ দিয়ে কি ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু এটা একটা গোলাকার ত্রিমাত্রিক, তাই না? গোলক টেপের পানি ফোঁটা তো গোলক টেপেরই হয়, আয়তন হবে 4/3πr3, এগুলো আমরা লিখতে পারবো ব্যাসার্ধের সাহায্যে। তাহলে ব্যাসার্ধ যেটা আর, এটা আমরা কি লিখতে পারি 34, এটা তো ব্যাস, তাহলে এটা হয়ে যাবে 17 সেন্টিমিটার। এখানে লিখে দিই এককটা, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, তো আমরা যেহেতু আমাদেরকে আয়তন বৃদ্ধির হারটা দিয়ে দিচ্ছে, আমরা আয়তন ইকুয়াল টু কি জানি দেখো তো? আয়তন ইকুয়াল টু আমরা জানি খুব সুন্দরভাবে যে 4/3πr3, এইটা হওয়া উচিত। এখন চলো তো সময়ের সাপেক্ষে আমাদের আয়তন বৃদ্ধির হার দেওয়া, তো আমরা সময়ের সাপেক্ষে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ dv/dt, তার মানে আমি এটা বুঝাচ্ছি, এটা যদি সময় সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, তার মানে এটাও সময় সাপেক্ষে অন্তরীকরণ করা হবে 4/3πr3। এখন তুমি খেয়াল করো 4/3π, এটা তো একদম কি দুনিয়া মানে উল্টায় গেলেও কনস্ট্যান্ট, 4 এর মান 4, 3 এর মান 3, পাই এর মান 3.1415 এগুলা, তাই না? এগুলো কখনো চেঞ্জ হবে না, এগুলা দুনিয়া উল্টায় গেলেও কনস্ট্যান্ট। তার মানে তোমার এখানে চেঞ্জ কেন হচ্ছে? এই গোলাকার ফোঁটাটা, এটা যে এখন আয়তন, ও কেন এত বড় হচ্ছে? তার মানে কি অবশ্যই ব্যাসার্ধ বা ব্যাস, যেটাই বলো না কেন, ব্যাসার্ধ বা ব্যাস কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। তার মানে এই আরটা কিন্তু এখানে একটা পরিবর্তনশীল জিনিস, অর্থাৎ চলক। পরিবর্তনশীল জিনিস মানে কি বলতো? চলক হয়ে গেছে। তাহলে এইটার ডিফারেন্সিয়েশনটা কি আসবে? 4/3 আর পাইটা তোমার বাইরে আসবে। এখন তুমি বলো তো, আর যদি চলক হয় r3, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো তো? 3r²। বাট টি সাপেক্ষে করা উচিত ছিল, বাট এখানে টির জায়গায় আছে আর, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ dr/dt। বুঝে গেছে? এখন তুমি কিন্তু এই ডাটাটা জানো, dv/dt এই ভ্যালুটা এই যে শুরু থেকে দেওয়া, এটা হচ্ছে 13, এটা কত 13। তাহলে তুমি আমাকে একটু এই জিনিসটা বলতে পারো, তাহলে dr/dt এটা কত? দেখো তো, dr/dt এটা আসবে, দেখো এই যে 13, আর এই সব কিছু এই যে 4/3π3 r², আর এর মান আবার কত 17,
এইটা দেখো তো এই ডাটাটা কত আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা কাটাকাটি যাবে, তার মানে 4π17 স্কয়ার, এটা 13 দ্বারা ভাগ হবে। এটা কত আসে আমি একটু দেখি, ঠিক আছে, ক্যালকুলেটর নিই। আচ্ছা, তো আমরা হচ্ছে বুয়েটের প্রশ্ন সলভ করতেছিলাম, 6টা প্রশ্ন অলরেডি করে ফেলছি, তো চলে আসছি 6টা রানিং, প্রায় অর্ধেক প্রশ্ন হয়ে গেছে। আমরা এখন ক্যালকুলেটর টাচও করছিলাম না, তাই না? এখন ক্যালকুলেটর ধরলাম। তো এই ডাটাটা আসবে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আসবে আমাদের 3.58 ইন্টু 10⁻³ 3.58 ইন্টু 10⁻³। তাহলে একক কি আসবে? বৃদ্ধির হার, তাই না? ব্যাসার্ধের জন্য সেন্টিমিটার আর হচ্ছে পার সেকেন্ড। তো এইটুকু বের করলাম। এখন আমার মেইনলি লাগবে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বৃদ্ধির হার, অর্থাৎ dA/dt লাগবে, dA/dt এটা লাগবে, তাই তো? তো চলো বের করবো, সমস্যা নেই। এখন আমাকে খালি এটা বলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হয়? আমরা জানি কি হয়, লিখি বলো তো। এ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আসে বলো তো? 4πr² না? 4, এটা এখানে দেখি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ যেটা, এটা হচ্ছে আমাদের আসে হচ্ছে 4πr²। তো আমার লাগবে হচ্ছে কি? ক্ষেত্রফল বৃদ্ধির হারটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার, অর্থাৎ আমার কাছে লাগবে dA/dt। এইটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর, dA/dt। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি করতে হবে? এখানেও ডিফারেন্সিয়েট করতে হবে, ddt অফ 4πr²। এখন দেখো তো এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এটা ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 4π2r dr/dt, তাই না? 4π তো কনস্ট্যান্ট, আর r তো হচ্ছে এখানে চলো পরিবর্তন হচ্ছে, তো dr/dt। এখন 4 এর মান তো তুমি জানো, পাই এর মানও তুমি জানো 3.1416 ইনটু 2, এটার মান জানো। আর এর মান কত বলো তো? ব্যাসার্ধ, এটা মানও তুমি জানো 17, আর ব্যাসার্ধ বৃদ্ধির হার dr/dt মাত্র বের করছো, এটা হচ্ছে 3.58 ইনটু 10⁻³ দেখো তো এটা কত আসে ওভারঅল? 1.53। তাহলে এটা হবে সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, ক্ষেত্রফলের জন্য সেন্টিমিটার স্কয়ার, এই হচ্ছে আমাদের অ্যানসারটা। আজানের ব্রেক দিই, ঠিক আছে, এরপর শুরু করতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা 7 নম্বর প্রশ্নটা সলভ করব। 7 নম্বর প্রশ্নটা তোমরা যদি ভালো করে তাকায় দেখো, এটা হচ্ছে বিভিন্ন এরকম ফাংশন দিয়ে বলতেছে যে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। কি করতে হবে? আবদ্ধ ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আবদ্ধ ক্ষেত্রফল বের করাটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা পার্ট, তাই না? লাস্টের দিকে, ইন্টিগ্রেশন একদম শেষের দিকে আমরা এই আবদ্ধ ক্ষেত্রফলগুলো বের করার চেষ্টা করে থাকি। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়? আমাদের একটু জানতে হয় যে ফাংশনগুলো দেখতে কেমন, তাদের গ্রাফটা দেখতে কেমন হয়, তাহলে আমাদের সুবিধাটা হয়। তো তোমাদের আবার ফাংশন চ্যাপ্টারটা ছিল না শর্ট সিলেবাসে, তো অনেকের ক্ষেত্রে এটা একটু বেগ পাইতে হইতে পারে। আমি একটু চিন্তা করে একটু হেল্প করে দিই আগে ফাংশনের চিত্র সম্পর্কে। যে ধরো তোমার কাছে আছে y হচ্ছে e⁻x, হচ্ছে e⁻x। এটার গ্রাফ কেমন আসে দেখতে জানো? এটার গ্রাফ আসে হচ্ছে এমন দেখতে, এই হচ্ছে e⁻x এর গ্রাফ। আর তোমার যদি এটা e⁻x হয়, তাহলে এই গ্রাফটা আসে হচ্ছে এরকম দেখতে। ওইখানে নাই কি? এখানে আরেকটা দেখে, এই যে এরকম আসে, এই হচ্ছে e⁻x এর গ্রাফ। তো সেম জিনিসটাই তোমার কাছে যদি এভাবে থাকে যে না x = e⁻y, তাহলে এখন কিভাবে হবে? ওই রকম ক্যাটাগরিতে হবে। এখানে খেয়াল করো, এখানে যখন পাওয়ার ছিল x, তখন x এর এরকম নেগেটিভ থেকে শুরু করে y এর উপর পজিটিভে গেছে। তো এইখানে কি পাওয়ার হচ্ছে y, পাওয়ার হচ্ছে কি বলতো? y। তাহলে y এর এরকম নেগেটিভ দিক থেকে শুরু হবে, ওইখানে যেমন x এর নেগেটিভ দিক থেকে শুরু হইলো, এরকম নিচের থেকে শুরু করে কি হবে? এই x এর সাথে ভাবে যাবে, বুঝতে পারছো? ঠিক ওইটা উল্টাভাবে হবে। এটা হচ্ছে তোমাদের e⁻y এর গ্রাফ। আর যদি এরকম হয় যে না x = e⁻−y, এই গ্রাফটা হবে কি তোমার এমন, এটা y এর পজিটিভ দিক থেকে শুরু হয়ে এইভাবে যে এইভাবে, বুঝতে পারছো? এই হচ্ছে একটু গ্রাফ সম্পর্কে বললাম, আমি জাস্ট টেকনিকের কথা বললাম যে চেনানোর জন্য গ্রাফগুলো দেখতে কেমন হয়, কারণ এই আবদ্ধ ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই গ্রাফ সম্পর্কে জানতে হয়, বুঝতে পারছো? তো এইখানে তোমাকে যে সমীকরণগুলো দেওয়া, তোমরা এই সমীকরণের মধ্যে এইটা আর এটাতে একটু ঝামেলা পাইতা, ওইটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, আবার করব। আর এই দুইটা কিন্তু তোমাদের কাছে একদম দুধ ভাত, এই দুইটা সমীকরণ তোমরা জানো, এগুলো দুইটা সরলরেখা। তো আমরা একটু এই চারটা জিনিসকে একটু আঁকার চেষ্টা করি।
তো আমাদেরকে প্রথমে লিখতে হবে x = e টু দি পাওয়ার 2y + 1, মানে উপরে y কে একটা পজিটিভ কিছু একটা বোঝানো যাচ্ছে। তো y এর এরকম নেগেটিভ এখান থেকে শুরু হয়ে এইটাই হচ্ছে আমাদের এই x = e টু দি পাওয়ার 2y + 1 এর গ্রাফটা আসবে। আবার যেটা আসবে x = e টু দি পাওয়ার -y + 1, ওইটা আসবে কি এখানে -y, তাহলে y পজিটিভ থেকে শুরু করে এমন আসবে। বুঝে গেছে? এটা আসবে কি x = e টু দি পাওয়ার -y + 1। বুঝছো? এখন আরেকটা জিনিস হচ্ছে আমি কিভাবে বুঝতেছি যে ওরা যে এই জায়গাটাতেই এভাবে ছেদ করলো, এরা তো আগে পরেও ছেদ করতে পারতো। মানে ধরো যে এটা তো এরকম ভাবে হইতে পারতো, মানে বুঝাইতে পারতেছি কিনা দেখো, আরেকটু এভাবে হইতে পারতো। এটার জন্য হচ্ছে আবার কি ওই যে তোমার ছেদবিন্দু নিতে পারো, যেমন y এর মান এখানে দেখো, ভূত যদি কি হয় বলতো, মানে x অক্ষের উপর অবস্থান করলে আমাদের y এর মানটা কি আসে, কোটির মান সবসময় 0। তো এখানে দেখো, এখানে y এর মান তুমি যদি 0 ধরো তাহলে এখানে আসবে x = e, এখানে দেখো 0 নিলে x = কি আসবে e। তার মানে এই দুইটা গ্রাফের জন্যই ভুজের মানটা সেম, এখানে দুইটা একই বিন্দুতে ছেদ করতে পারে। বুঝাইতে পারছি? দুইটা কেন একই বিন্দুতে ছেদ করলো, পাশ দিয়ে তো যেতে পারতো, ছেদ বিন্দুটা তো ভিন্ন হইতে পারতো। কারণ তুমি দেখো x অক্ষের উপর অবস্থান করলে y এর মান 0 বসাও, দুইটাতেই সেম পাবা। তার মানে এদের ছেদবিন্দু e, 0, এটারও e, 0, এই হচ্ছে e, 0। ঠিক আছে, এর জন্য সেম হইলো। আচ্ছা, বুঝতে পারছো? এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক ক্রুশাল, যে কোনখানে ছেদ করতেছে আন্দাজে গুন্দাজে আঁকতেছি না, কিন্তু বুঝে শুনে আঁকার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এরপর তোমার লাগবে হচ্ছে y = -2। তো এটা তো আমাদের x অক্ষ, তাই না? এটা হচ্ছে আমাদের x অক্ষ। x অক্ষ নরমালি আমাদের হয় কি y = 0 হয়। তো y = -2 মোটামুটি তাহলে এদিকে যাবে, তাই না? এই যে y থেকে 2 ঘর নিচে। তার মানে এই বিন্দুগুলো আমরা জানি, এই বিন্দুগুলো আমরা জানি, মানে কোটির মানগুলো জানি। এই বিন্দুর কোটির মান -2, এই বিন্দুর কোটির মানটা হচ্ছে -2। আর y = 1, এটা তাহলে হবে এখান থেকে এক ঘর উপরে এরকম। এখন আমাদেরকে কি বললো যে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত? এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা তুমি যদি খেয়াল করো, এদের দ্বারা এই চারটাই থাকতে হবে। এই চারটা রিলেটেড আবদ্ধ ক্ষেত্রফল কোনটা তুমি যদি ভালো করে তাকাও, যে এই রেখা, সরি এই গ্রাফ, এই রেখা, এইটা আর এইটা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল তুমি দেখো এটা পাবা। দেখো তো, এটাই এই চারটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আসছে আমাদের এটা। তো এখন আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এইটা তুমি যদি এখন x অক্ষের সাপেক্ষে বের করতে যাও, তুমি অনেক প্যারা খাবা। আমরা এই গ্রাফগুলা যখনই দেখি যে নিচে নেমে গেছে ক্ষেত্রফলগুলা, x অক্ষের দেখো, x অক্ষের নিচে ধরো কোনো কিছু ক্ষেত্রফল চলে গেছে যে এরকম, তখন আমরা y এর সাপেক্ষে বের করি, তাই না? y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে করে আমরা ক্ষেত্রফলটা বের করি। এখানেও আমরা সেম করব, এখানেও আমরা কি করব, সেম কাজটা করব। তো আমরা বুঝতে পারতেছি, দেখো এই বিন্দুটা কত বলতো, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0, -2, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলতো, এটা হচ্ছে 0, 1। এখন আবার এটা দেখো, এটা কি আমাদের মূল বিন্দু, তাই না? 0, 0। তুমি যদি এটা খেয়াল করো, আমাদের এই সাদা অংশের ক্ষেত্রফল তো লাগবে, তাই না? আমরা দুইটা ভাগে করব, ক্ষেত্রফলটা দুই ভাগে ক্ষেত্রফল বের করব। এক হচ্ছে কি, এই যে x, এই যে মূল বিন্দু যেটা x অক্ষ, তাই না? x অক্ষের নিচের ক্ষেত্রফলটুকু বের করব, এই যে সাদা অংশের। এরপর x অক্ষের উপরের ক্ষেত্রফলটুকু বের করব, সাদা অংশের। তো চলো নিচেরটা আগে বের করি। নিচেরটা যদি বের করতে যাই, নিচের ক্ষেত্রফলটা দেখো, শুধু এতটুকু ক্ষেত্রফলটা কি দেখো তো, শুধু এতটুকু ক্ষেত্রফলটা হচ্ছে এই যে এই রেখাটা, এই রেখাটা এখান থেকে y অক্ষের সাথে যত ক্ষেত্রফল গঠন করে, কত ক্ষেত্রফল গঠন করে দেখো, এই পুরোটা না, এইখান থেকে। আবার দেখো তো, ওই যে এই গ্রাফটা এইখান থেকে এতটুকুর মধ্যে y অক্ষের সাথে আবার এতটুকু ক্ষেত্রফল গঠন করে। আমি যদি হলুদ কালি দিয়ে দেখা একটা, এই গ্রাফটা এই যে এইখান থেকে শুরু করে এতটুকু ক্ষেত্রফল গঠন করে। y এর কত, 0 থেকে -2 এর মধ্যে y অক্ষের সাপেক্ষে এই গ্রাফটা এই হলুদ অংশের ক্ষেত্রফলটা গঠন করে। আবার এইটা, এই যে এটা ওই একই এরিয়ার মধ্যে এতটুকু ক্ষেত্রফল গঠন করে। তার মানে আমরা দেখো, বড় ক্ষেত্রফলটাকে এই ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে এই সাদা অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু একটা পার্ট লিখতে পারতেছি যে কি, একটা এরিয়া আবদ্ধ ক্ষেত্রফল, তাই না?
আবদ্ধ ক্ষেত্রফলে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি নিচের অংশটুকু, তাই না? আপাতত নিচের অংশটুকু হবে হচ্ছে কি যে এইটার ক্ষেত্রফল থেকে এইটার ক্ষেত্রফলটা বিয়োগ যাবে। তাহলে কতটুকু এরিয়ার মধ্যে? -2, 0 মধ্যে, -2 থেকে 0 মধ্যে এটার ক্ষেত্রফল, এটা কত? e টু দি পাওয়ার -y প্লাস 1। এটার কি যাবে দেখো তো, dy মাইনাস এটার যে ক্ষেত্রফলটা এখান থেকে কি যাবে, ওই ক্ষেত্রফলটা বিয়োগ যাবে। সেম একই -2 থেকে 0 মধ্যে x ইকুয়াল টু কি দেওয়া, e টু দি পাওয়ার 2y প্লাস 1, e টু দি পাওয়ার 2y। আচ্ছা আমি এখানে মনে হয় ভুল লিখছি, তাই না? এটা -y e টু দি পাওয়ার, আচ্ছা এখানে ভুল লেখা আসতেছিলাম, এখানে কিন্তু e টু দি পাওয়ার -y প্লাস 1টা এখানে ছিল, ঠিক আছে? আমি টাইপিং মানে হাতের লেখাটা ভুল হয়ে গেছিল। আচ্ছা তো এইটা dy থেকে পরে এখানকার dyটা কি করব বলো তো, এই যে তো আমরা তাহলে এই যে এই হলুদ ক্ষেত্রফল থেকে এই পিঙ্ক ক্ষেত্রফলের বিয়োগফলটা পেয়ে যাচ্ছি, এটা পাবো। তাহলে আমরা এই সাদা অংশের ক্ষেত্রফলটা পাবো, তাই তো? এখনো শেষ হয় নাই, এটা তো মাত্র একটা পার্ট। এইটার সাথে আমাদের কি হবে, যোগ হবে উপরের ক্ষেত্রফলটা। উপরের ক্ষেত্রফলটা কিভাবে পাবো খেয়াল করো, সেম একই ভাবে যে আমরা দেখো যে বড় ক্ষেত্রফলটা থেকে বড়, এই দেখো এই যে বড় ক্ষেত্রফলটা নেব, যে এতটুকু, এই ক্ষেত্রফলটা কার, এই যে এটা 2y প্লাস 1, এটা কি 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে y এর সাপেক্ষে যেহেতু করব, ওই ক্ষেত্রফলটা থেকে আমরা দেখো ওই যে আমরা এই এরিয়াটুকু বিয়োগ দেব। এটা কার আবার দেখো এই যে এই এর সমীকরণে। তার মানে এবার এই e টু দি পাওয়ার 2y প্লাস 1 এটার y এর সাপেক্ষে ক্ষেত্রফলটা থেকে এটারটা বিয়োগ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে এখানে প্লাস দিছি তো, তাই না? তাহলে প্লাস দিলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে কারটা এখানে বড় কে, এই যে এটা হচ্ছে e টু দি পাওয়ার 2y প্লাস 1, এটা মাইনাস 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে হলুদটা হচ্ছে এটা e টু দি পাওয়ার -y প্লাস 1। এই হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্রফল। এটা আমাদের সলভ করলেই হয়ে যাবে। এটা কিন্তু প্লাস দেওয়া, দেখো এখানে আমি প্লাস দিছিলাম, ঠিক আছে? লাইন ব্রেক হইছে। তো চলো তাহলে আমরা ইকুয়াল টু কি লিখতে পারি, আমাকে বলো। এটা ইন্টিগ্রেশনটা কি আসবে, এখানে একটা e টু দি পাওয়ার, এখন বলো y এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি এখানে কি পাবো, e টু দি পাওয়ার -y প্লাস 1 পাবো। খালি এখানে আবার -1 দ্বারা কি হবে বলো তো, ভাগ হবে। এই হচ্ছে -1। তো এটার রেজাল্টটা কত, -2 থেকে 0। ওকে, এরপর এখানে মাইনাস, এখানে আবার y এর সাপেক্ষে করলে পাবো e টু দি পাওয়ার 2y প্লাস 1, বাট সহগ কত y 2 দ্বারা ভাগ হবে। তাহলে মাইনাস এখানে 2 দ্বারা যেহেতু ভাগ হবে, e টু দি পাওয়ার 2y প্লাস 1 -2 থেকে 0, এই হচ্ছে এতটুকু প্লাস। এখন এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি এখানে আমরা পাবো হচ্ছে আবার হাফ e টু দি পাওয়ার 2y প্লাস 1, 0 থেকে 1 মাইনাস, এখানে আবার আসবে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস e টু দি পাওয়ার -y প্লাস 1, 0 থেকে 1। আই হোপ এখন তোমরা একটুকু পারবা। এখন তোমরা এখানে কি করবা, একবার আপার লিমিট বসাবা, এরপর মাইনাস লোয়ার লিমিট বসাবা। ইভেন বাকিটুকু তো ক্যালকুলেটরেও করে ফেলা যায়। এটা যদি ডাইরেক্ট করি, আমি একটু রেজাল্টটা লিখে দিই। এত বর্গ একক, দেখো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে এটা আসবে। আই হোপ তোমরা একটু বুঝতে পারছো। জাস্ট হচ্ছে আমাদের গ্রাফ সম্পর্কে একটু আইডিয়াটা থাকা লাগবে, বুঝছো? হ্যাঁ, আমি এটা মানি পরীক্ষা হলে তোমরা অনেকে এটাতে প্যানিক অ্যাটাক করতে পারতো। আমি নিজে পরীক্ষা হলে প্যানিক অ্যাটাক করতাম এটা যদি গ্রাফ না জানা থাকতো আমার, বুঝতে পারছো? কারণ গ্রাফটা না জানলে তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার হইতো না। তো চলো আমরা এখন 8 নম্বর প্রশ্নটা সলভ করি।
এখানে বলা হচ্ছে যে z1 ইকুয়াল টু হচ্ছে -i প্লাস √3, ওকে, z2 হচ্ছে 1 প্লাস √3i, ঠিক আছে, মানলাম। z1 ও z2 বারের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এগুলো তো জটিল সংখ্যা, তাই না? z1 এর তার মানে দেখো মধ্যবর্তী কোণ, আমরা তাহলে এগুলাতে কি করি বলতো, এই যে আর্গুমেন্টটা বের করব, প্রথমটার আর্গুমেন্ট তাহলে কি ওইটার অ্যাঙ্গেল হয়ে যাবে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, ঠিক একইভাবে দ্বিতীয়টারও আর্গুমেন্ট বের করব, তাই না? x অক্ষের সাথে কত কোণ, ধরো এটা একটা রেখার মতন, এই হচ্ছে দুইটা রেখা, ঠিক আছে, এই রেখাটা x অক্ষের সাথে কথার কথা উৎপন্ন কোণ করছে 30 ডিগ্রি, আর এই রেখাটা x অক্ষের সাথে উৎপন্ন কোণ করছে কথার কথা লিখলাম হচ্ছে কত 120 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। তাহলে এই দুটো রেখার মধ্যবর্তী কোণ কত, এই যে এটা না, এটা কত হবে 120 থেকে 30 বিয়োগ দিয়ে দেব, তাহলে এইটাই। তাহলে আমরা জাস্ট আর্গুমেন্ট বের করব, দেন আর্গুমেন্ট বিয়োগ করে বের করে ফেলবো, ঠিক আছে। তো হচ্ছে z1টা দেখো তো, z1 ইকুয়াল টু এখানে √3 - i লেখা যায়, তাহলে এর আর্গুমেন্ট কত, এটা আমরা ধরো θ1 দিয়ে লিখলাম, ঠিক আছে। θ1 দিয়ে যদি আমরা বের করতে যাই, এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, ওই যে বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ যদি আমরা বিবেচনা করি, তাহলে √3 এখানে -iটা এখানে, তার মানে চতুর্থ চতুর্ভাগে, তাহলে এখানে একটা মাইনাস দেবো, তারপর tan ইনভার্স এখানে আসবে y এর এখানে কত আছে -1, আর এখানে কত আছে √3, ওই যে y/x মডুলাস দিতে হবে, তাই না? মডুলাস দিতে হবে, কারণ নেগেটিভ আমরা জাস্ট থিটাটা নেব, আর এখানে এটা অলরেডি আমি বলে দিচ্ছি কোন চতুর্ভাগে। তো এইটা তাহলে আমাদের সলভ করলে কত আসবে, এটা সলভ করলে আসবে হচ্ছে আমাদের tan ইনভার্স 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3 হয় বলো তো, আমরা জানি হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 আসছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে -π/6, এটা কত -π/6। আচ্ছা একটা হয়ে গেল, এখন z2 বারেরটা লাগবে, z2 কত 1 প্লাস √3i হলে আমাকে বলো তো z2 বার ইকুয়াল টু কি হবে, জাস্ট এইখানে এটা অনুবন্ধী না, বার দিয়ে কি বোঝায় অনুবন্ধীটা, তাহলে এখানে আসবে 1 - √3i, z2 আসবে এটা, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এই z2 বারের আর্গুমেন্ট এর আর্গুমেন্ট এটাকে ধরো হচ্ছে আমরা θ2 দিয়ে লিখব, দেখি তো এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা কিন্তু এখনো আমাদের কি হচ্ছে বলতো, হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট চেঞ্জ করে দিছি, তো এটা কিন্তু এখন আমাদের কি, এটা এখনো আমাদের চতুর্থ চতুর্ভাগে নির্দেশ করতেছে, তাহলে এটা আমাদের কি আসবে θ2 - tan ইনভার্স এখানে y এখানে √3 -√3/1, তাহলে এটা আসবে আমাদের tan ইনভার্স, এটা আসবে হচ্ছে √3, tan কত ডিগ্রি মান √3 হয় 60 ডিগ্রি মান √3 হয়, অর্থাৎ আমরা লিখতে পারি কি বলতো π/3। তো এই হচ্ছে আমাদের রেজাল্টটা আসতেছে, দেখো মানে দুইটাই হচ্ছে কি বলতো চতুর্থ চতুর্ভাগে আছে, মানে একটা রেখা হচ্ছে এরকম আর একটা রেখা ধরো এরকম, একটা এই অ্যাঙ্গেল আর একটা এই অ্যাঙ্গেল, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হবে, এইটা বিয়োগ করে দেব, কি করব এই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব, তোমার বড় বিয়োগ ছোট বিয়োগ কিছু ভাবতে হবে না, তুমি চোখ বন্ধ করে বিয়োগ করবা, θ1 - θ2 মডুলাস দিয়ে দিবা, ঠিক আছে, নেগেটিভ আসলেই বাদ, শেষ। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং এই যে আমাদের প্রশ্নে যে মধ্যবর্তী কোণ কি লিখবো বলো, সুতরাং মধ্যবর্তী কোণ এটা ধরো থিটা আসবে কি বলতো মডুলাস θ1 - θ2, মডুলাস দিলাম প্লাস মাইনাসটা বাদ দেওয়ার জন্য, মানে নেগেটিভ জিনিসটা উঠানোর জন্য, তো θ1 আমরা কি লিখতে পারি দেখো -π/6, এটা কত আসবে দেখো তো -π/3, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে +π/3, তো এটা কত আসবে, এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি বিয়োগ করলে আমাদের 30 ডিগ্রি আসবে, তার মানে এখানে আসবে হচ্ছে π/6 রেজাল্টটা আলটিমেট। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা তো এখন দেখো আমরা 9 নম্বর প্রশ্নটা সলভ করব, এটা হচ্ছে আমাদের বহুপদী অধ্যায়টার প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে 3b³ + 3a² b + 3ac² = 9abc হলে
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক কি হবে? এই সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্কটা কি হবে? এটা হচ্ছে আমাদের কিন্তু কোন টাইপের মধ্যে পড়ে যায়, ওই যে তোমার কোন একটা সমীকরণের মূলকে অন্য সমীকরণের সাথে অন্য সমীকরণের মূল দ্বারা প্রকাশ, ওই টাইপের কিছু কনসেপ্টের সাথে এটা যায়। যেমন আমি যদি এখানে বলি আমাদের এই সমীকরণের মূলের মধ্যে সম্পর্ক লাগবে, তাই না? কার? এই সমীকরণের মূলের সম্পর্ক লাগবে। তো আমাদের ওই সমীকরণের মূল, আমাদের ওইটা কি একটা দ্বিঘাত সমীকরণ, এটাতে দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা ধরতে পারি মূল দুইটা যদি আলফা বিটা হয়, দ্বিঘাত সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হলে আমরা কি লিখতে পারি বলতো? আলফা প্লাস বিটা, এই কথাটা মানে আমরা কি লিখতে পারি? এই সমীকরণটাই যেহেতু এটা আমাদের আসে হচ্ছে মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা যেটা, এটা আমাদের কি আসে বলতো? সি বাই এ। এটা হচ্ছে আমরা জানি। তো আমাদের যেহেতু আলফা আর বিটার মধ্যে কি লাগবে? রিলেশন লাগবে, আলফা বিটার কি রকম রিলেশনে আছে। তো এখন আমরা জানি আলফা প্লাস বিটা এই কথাটা মানে হচ্ছে বি মাইনাস এ, আর আলফা বিটা এই কথাটা মানে হচ্ছে সি বাই এ। আমরা রিলেশনটা বের করতে হবে আমাদের এই যে এই কনসেপ্টটা থেকে, বুঝতে পারছো? এই কনসেপ্টটা থেকে আমাদেরকে আলফা বিটার রিলেশন বের করতে হবে। এইখানে তাকায় দেখো, এখানে কোথাও আলফা বিটা নাই, বাট আমরা জানি কোথাও যদি বি বাই এ হয়, কোথাও যদি বি বাই এ হয়, ওই জায়গায় আমরা আলফা প্লাস বিটা নিয়ে আসতে পারবো। আর কোথাও যদি সি বাই এ আসে, আমরা এখানে আলফা বিটা নিয়ে আসতে পারবো। তো আমাদেরকে যেটা দেওয়া, দেখো দেওয়া আছে যেটা ওইখানে দেওয়া হচ্ছে 3b কিউব প্লাস 3a স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9abc। তো আমরা এখানে ট্রাই করব কি, কোথাও b থাকলে b বাই a, কোথাও c থাকলে c বাই a লেখার। যেমন এখানে দেখো b বাই a আছে, বাট b কিউব, তার মানে এখানে শুধু a আনলে চলবে না, এখানে a কিউব নিয়ে আসতে হবে, b বাই a কিউব, তারপর b বাই a হোল কিউব লিখতে পারবো আমরা, ঠিক আছে? তো ওইটাকে টার্গেট করি, তাহলে আমরা কি লিখতেছি এখন? এটা 3b বাই a হোল কিউব, অর্থাৎ আমি অলরেডি একটা কাজ করে ফেলছি, সবাইকে a কিউব দিয়ে ভাগ করে ফেলছি, ঠিক আছে? a কিউব দিয়ে যদি আমি এটাও যদি ভাগ করি, তাহলে a কিউব আর a স্কয়ারের পরে এখানে আসবে হচ্ছে c বাই a, এখানে আসবে কি বলতো 3 a কিউব দিয়ে কাটাকাটির পরে a স্কয়ার নিচে থাকবে, অর্থাৎ c বাই a হোল স্কয়ার লিখতে পারবো। আর a কিউব দিয়ে যেহেতু কাটলাম, তাহলে এখানে লেখা যাবে নিচে থাকবে a স্কয়ার একটা কাটাকাটির পরে, তো b বাই a c বাই a লেখা যাবে, ঠিক আছে? তো আমরা তো জানি b বাই a মানে আমরা এই যে আলফা প্লাস বিটা লিখতে পারবো, মাইনাস আছে মাইনাসটা নিয়ে আসবো, সমস্যা নাই। আলফা বিটা c বাই a থাকলে আলফা বিটা লিখতে পারবো। তো এখন তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3b বাই a মানে জানি কি? মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস আলফা প্লাস বিটা, তো ওইটা হোল কিউবে আছে। তার মানে জিনিসটা এমন, এই যে এইটা, বুঝতে পারছো? এই দেখো b বাই a এর মানটা হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, এই হচ্ছে হোল কিউব। তো এখানে আবার প্লাস 3 c বাই a মানে কি? c বাই a মানে আলফা বিটা, আচ্ছা প্লাস 3 c বাই a মানে তো হচ্ছে আলফা বিটা, তো স্কয়ার করলে কি আসবে বলো তো? আলফা স্কয়ার বিটা স্কয়ার, এ হচ্ছে 9। b বাই a এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, এখানে একটা মাইনাস আসবে, আর c বাই a এর মান হচ্ছে আলফা বিটা, ঠিক আছে? তো এইটাকে আলটিমেটলি আমরা কি লিখতে পারবো? এটা আলটিমেটলি লেখা যাবে -3 আলফা প্লাস বিটা হোল কিউব প্লাস 3 আলফা বিটা, 3 আলফা স্কয়ার বিটা স্কয়ার -9 আলফা প্লাস বিটা ইনটু আলফা বিটা, ঠিক আছে? তো আমরা এক কাজ করি, এখানে তুমি তাকায় যদি দেখো, এখানেও 3 আছে, এখানেও 3, এখানে 9, সবাই 3 দ্বারা কি যাবে? ভাগ যাবে, ঠিক আছে? আর এখানে মাইনাস, তো এক কাজ করি সব ওই পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশে নিয়ে গেলে এটা লেখা যাবে আলফা প্লাস বিটা হোল কিউব, আলফা প্লাস বিটা হোল কিউব। এরপরে এখানে লেখা যাবে 3 আলফা বিটা, বাট মাইনাস দিয়ে, আচ্ছা। এরপর এটা লেখা যাবে -3 আলফা স্কয়ার বিটা স্কয়ার, ওকে। এরপর যেহেতু সব কি করলাম আমরা ওই পাশে নিয়ে গেলাম, আমি 3 দ্বারা ভাগ করছি,
তাহলে 3 দ্বারা ভাগ করলে, আমি তো ভাগ করছি তাই না, 3 দ্বারা ভাগ করলে তো এই 3 গুলো হবে না। 3 আলফা বিটা, এটা মাইনাস আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার, এখানে হচ্ছে 3 আলফা বিটা, আলফা প্লাস বিটা, দেখো মোটামুটি এমন আসবে। এখন তুমি যদি একটু চালাক হও, ভালো করে তাকায় দেখো, আলফা প্লাস বিটা হোল কিউব আর এখানে -3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা, এটা আসছে। আমাকে এই জিনিসটা বলো তো, a কিউব প্লাস b কিউব, এই ফর্মুলা মনে আছে? দেখো তো অনুসিদ্ধান্তর মতন, এটা আসে কি a প্লাস b হোল কিউব -3ab a প্লাস b, মনে পড়ে? তো এখানে তাকায় দেখো a প্লাস b হোল কিউব, এই যে -3 আলফা বিটা আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু কি লেখা যাবে? এই তিনটা মিলে আমরা কি লিখতে পারি? আলফা কিউব প্লাস বিটা কিউব মাইনাস এখানে কি আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এই হচ্ছে আমরা এটা লিখতে পারি। পরে আমরা কি করতে পারি, এইগুলোর মধ্যে থেকে আমরা এখন কমন নেওয়ার চেষ্টা করব। দুইটা খুব ভালোভাবে কমন নেওয়া যেতে পারে। কোনটা কোনটা? ধরো আমরা যদি এটা কমন নিই, তাহলে আলফা, একটু রাফ করে দেখতেছি, ঠিক আছে? পেন্সিলে তোমরা রাফ করে দেখতে পারো এরকম। আমরা এখান থেকে যদি কমন নিই, তাহলে এখান থেকে আলফা কমন নিলে এখানে আসবে আলফা মাইনাস বিটা, আর এই দুইটা যদি কমন নিই বিটা, এখান থেকে আমরা যদি বিটা কমন নিই তাহলে লিখতে পারবো বিটা, এটা মাইনাস আলফা বিটা। কমন নিয়ে কোনো লাভ হবে না। তাহলে আমরা এই দুইটা কমন না নিয়ে আমরা এইটার সাথে যদি কমন নিয়ে লিখি, তাহলে আমরা এখানে আলফা স্কয়ার কমন নিলে এখানে থাকবে আলফা, এখানে কি কমন নিলাম? আলফা কিউব আর আলফা স্কয়ার মধ্যে আলফা স্কয়ার কমন নিলে এখানে থাকবে হচ্ছে আলফা, আর এখানে থাকবে হচ্ছে বিটা স্কয়ার। আর এই দুটার মধ্যে যদি আমরা কি কমন নিই, এটা মাইনাস হবে, সরি, মাইনাস বিটা স্কয়ার। আর বাকি দুইটার মধ্যে যদি আমরা বিটা কমন নিই, তাহলে আমরা লিখতে পারবো কি বিটা স্কয়ার মাইনাস আলফা, অর্থাৎ উল্টা ভাবে কমন নিলে, মাইনাস কমন নিলে এটা আলফা মাইনাস বিটা স্কয়ার। তো এটাই ঠিক আছে। কমন কোনটা কোনটা নেব বুঝতে পারছো তো? আই হোপ তোমরা এখন বুঝতে পারছো কোন দুইটা নিয়ে আমরা কমন নিয়ে আগাবো। তো চলো তাহলে আলফা কিউব মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটা মাইনাস আলফা বিটা প্লাস বিটা কিউব ইকুয়াল টু 0। তো আমরা এখানে আলফা কমন নিব, সরি আলফা স্কয়ার কমন নিব, তাহলে এখানে আসবে আলফা মাইনাস বিটা স্কয়ার। তো এখানেও আমরা সেম এখন কি করব, বিটা কমন নিব, তাহলে এখানে আসবে আলফা মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা পাচ্ছি আলফা মাইনাস বিটা স্কয়ার আর আলফা স্কয়ার মাইনাস বিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু 0 আর এটা ইকুয়ালস টু 0। দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা এটা লিখতে পারি যে আলফা মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু 0 হলে আমরা কি লিখতে পারি বলো তো? আলফা ইকুয়াল টু বিটা স্কয়ার, অথবা আলফা স্কয়ার মাইনাস বিটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা স্কয়ার। এই হচ্ছে আলফা বিটার মধ্যে রিলেশনটা। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে 10 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে চিত্রে f অফ থিটা হচ্ছে x/r। এই হচ্ছে একটা চিত্র দেওয়া, ঠিক আছে? চিত্রটাকে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা অ্যাঙ্গেল দেওয়া, এই যে ওই থিটাটা, তাই না? ওই থিটাটা, এই থিটার সাপেক্ষে এইটাকে আমরা বলি ভূমি, অর্থাৎ x যেটা আর কি। আর এটা তো অতিভুজ, সমকোণে বিপরীত ভাবটা সবসময় অতিভুজ হয়। তো আমাকে বলো তো f অফ থিটা আসলে কি x/r, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কোন ত্রিকোণমিতিক অনুপাতটা হয়? এখানে এইভাবে তুমি দেখতেছো, এখানে তোমাকে 1/f অফ 2 থিটা 1/f থিটা ইকুয়ালস টু 2 ইকুয়াল টু, এটা সমাধান করতে হবে। মানে ত্রিকোণমিতিক, ওই যে বিপরীত ত্রিকোণমিতিতে ওই যে আমরা যে সমাধান করতাম না, ওই সমাধান। তার মানে আমাদের এখানে ত্রিকোণমিতিক ফর্মেটটা আনতে হবে। তো এখানে x/r, থিটা সাপেক্ষে x/r আমরা লিখতে পারি এটা শুধুমাত্র cos থিটারই হইতে পারে। cos থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তা আমরা শিওর হয়ে গেলাম f অফ থিটা হচ্ছে আমাদের cos থিটা, এই যে f অফ থিটা। তাহলে দেখো আমাদের যদি কি লাগে বলো তো, f অফ 2 থিটা, সেটা কি হবে বলো তো? cos 2 থিটা হবে, তাই না? তো তাহলে আমরা যে আমাদেরকে যে সমাধান করতে হবে, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি যে 1/f অফ 2 থিটা, এটা হচ্ছে আসলে cos 2 থিটা, আর এটা হচ্ছে 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2। এখন কি করব? বাচ্চাদের মতন লসাগু করব। তাহলে লসাগু করলে আমরা এখানে কি পাবো দেখো তো? cos 2 থিটা, এই হচ্ছে cos থিটা। তো এখানে আসবে হচ্ছে cos থিটা
মাইনাস এখানে আসবে হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে 2। আচ্ছা, তো এখন এই হচ্ছে cos থিটা মাইনাস cos 2 থিটা, আর গুণন করলে আমরা লিখতে পারি এরকম 2 cos 2 থিটা cos থিটা। এখন দেখো তোমাদের কাছে কিন্তু একটা অপশন থাকবে যে এটা cos c মাইনাস cos d সূত্রে তুমি লিখতে পারো চাইলে, কি cos c মাইনাস cos d সূত্রে তুমি চাইলে লিখতে পারো, বাট এখানে কিন্তু একটা ধরা খাওয়ার চান্স আছে। তুমি যদি cos c মাইনাস cos d সূত্রে লেখো এই টোটাল জিনিসটা সব সাইন দিয়ে আসবে, এটা প্লাস 2 থিটা বাই 2, ওইটা আসবে হচ্ছে 2 থিটা মাইনাস মানে থিটা বাই 2 আসবে। আর এইখানে আবার দেখো 2 cos a cos b, এখানে আবার সব cos দিয়ে আসবে। 2 cos a cos b সূত্র কি cos a plus b প্লাস cos a minus b, বাট এখানে একবার সাইন এখানে cos, আবার অ্যাঙ্গেলও কিন্তু তোমার মিলবে না, অত তোমার কিন্তু ঝামেলায় পড়বা। তো এখানে কি করবা, এখানে হচ্ছে এই পাশের সূত্রটা তুমি যাবা না, এখন এটা এখানে রাখো, তুমি এটাকে দেখো ভাঙো, মানে সূত্র দেখো, এটা তুমি কি পাবা 2 cos a cos b, এই সূত্র হচ্ছে আমাদের আসবে কি cos a plus b, অর্থাৎ 2 থিটা প্লাস থিটা মিলে আসবে কি বলো তো 3 থিটা, তারপর হচ্ছে কি প্লাস cos a minus b, a minus b করলে 2 থিটা থেকে থিটা গেলে তুমি কি পাবা থিটা, অর্থাৎ প্লাস cos থিটা। এই দেখো যে cos থিটা আর cos থিটা দুই পাশে আছে, কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে তার মানে তুমি লিখতে পারো যে cos 3 থিটা আর এটা ওই পাশে গেলে হয়ে যাবে cos 2 থিটা ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি আসে 0। এখন তুমি যে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করো, গুণফল আকারে পাবা, মানে উৎপাদক আকারে পেয়ে যাবা, থিটা মান বের করার জন্য তুমি রাস্তা পেয়ে যাবা, ঠিক আছে। তো চলো আমরা যদি লিখি cos c প্লাস cos d সূত্র কি হওয়া উচিত, এটা আমাদের হয় হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2। এখন 3 আর 2 এই দুইটা থিটা যদি যোগ হয় 5 থিটা ডিভাইডেড বাই 2, তাই না, 5 থিটা বাই 2। এরপরটা হচ্ছে cos, এটা থেকে এটা বিয়োগ যাবে 3 থিটা বাই 2 থিটা বিয়োগ মানে 1 থিটা মানে থিটা বাই 2 ইকুয়াল টু কি আসবে বলো তো 0। তার মানে আমরা পেয়ে যাচ্ছি cos 5 থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে আমরা একবার লিখতে পারি যে হয় cos 5 থিটা বাই 2 ইকুয়াল টু 0। তার মানে আমাদের যদি এটা 0 হয়, আমাদের যদি cos থিটা 0 হয়, ওই যে থিটা বের করার প্রসেস কি ছিল, আমাদের থিটাটা এখানে থিটা বলতে তো 5 থিটা, তাই না, এটা আমাদের আসে 2is n plus 1 পাই বাই 2, একটা নিয়ে এরপর আরেকটা নিয়ে আসবে cos থিটা বাই 2 দিয়েও আমাদের কি রেজাল্ট আসবে, ঠিক আছে। আলটিমেটলি আমরা এখান থেকে থিটা কি লিখতে পারবো, থিটা আসবে হচ্ছে আমাদের 2 আর 5 টা এখানে যাবে 2is n plus 1 পাই বাই 2, অর্থাৎ 2 2 কাটাকাটি যে পাই বাই 5, এইটা বুঝা গেছে। আবার আবার এই cos থিটা বাই 2 তো 0 হইতে পারে, ওইটা যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, তার মানে আমরা কিন্তু লিখতে পারি যে সুতরাং থিটা বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 2is n plus 1 পাই বাই 2, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2is n plus 1 পাই। এখন বলো বাকি প্রসেস কি হয় ম্যাথটা সলভ করার জন্য, এই যে আমাদের মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থিটা মানগুলো বের করতে হবে। তো তখন এখন আমাদের এখানে তুমি যখন n কে ইন্ট্রোডাকশন দিবা, এখানে আমি তো লিখি নাই ভুলে গেছিলাম, তখনই কিন্তু লিখতে হয় n হচ্ছে আমাদের কি বলতো পূর্ণ সংখ্যা, n হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা, n belongs to z, n belongs to হচ্ছে z। এখন n এর এক একটা মান বসাই 0, n এর মান -1, n এর মান +1, এগুলা বসায় বসায় এই মানগুলা কি করতে হবে বের করতে হবে। আমি এটা বের করব না, তোমরা করে নিবা, ঠিক আছে, একটু ফাঁকি দিলাম। হ্যাঁ, এখন দেখো 11 নম্বর প্রশ্নটা, এখানে বলা হচ্ছে যে ভূমির ওপর খাড়াভাবে দণ্ডায়মান একটা গাছের সাথে 20 মিটার দীর্ঘ একটা শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে, অপর প্রান্ত ধরে একজন লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানছে,
গাছটির কোন স্থানে দড়ি বাঁধলে তা লোকটির পক্ষে উল্টিয়ে ফেলা সম্ভব। এটা কিন্তু বইটির রিপিট প্রশ্ন, 6-7 সেশন বা 5-6 সেশন একটু চেক করে নিও তোমরা। সেম ম্যাথটা আসছিল 40 মিটার দিয়ে, সেম ম্যাথ ছিল, একই কথা, ভাষাও চেঞ্জ নেই, জাস্ট ছিল 40 মিটার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন যে ভূমির ওপর খাড়াভাবে দণ্ডায়মান। তো চলো আমরা যদি সলভ করতে যাই, এখানে কিন্তু যে মোমেন্টের কনসেপ্ট আসবে কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিবিদ্যার অঙ্ক। তো এই হচ্ছে আমাদের ভূমির উপর দণ্ডায়মান হচ্ছে একটা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে 20 মিটার। তো আমরা গাছের নাম দিলাম, ধরো হচ্ছে আমাদের গাছটা হচ্ছে এ বি, গাছের নামটা হচ্ছে এ বি। এই সরি, এটা 20 মিটার না, গাছটা হচ্ছে এ বি। এখন 20 মিটার দীর্ঘ একটা রশির দড়ির এক প্রান্ত গাছে বাঁধা, এই যে গাছে এক প্রান্ত বাঁধা আছে দড়ির সাহায্যে, তাই না, এই যে ধরো এই যে মাটিতে এরকম, এই দৈর্ঘ্যটা তুমি জানো, ধরো এটার নাম দিলাম সি, আর এটার নাম দিলাম কোথায় বাঁধা, ও বিন্দুতে বাঁধা। ও সির মানটা হচ্ছে 20 মিটার, তাহলে ও সি এটা হচ্ছে কি বলতো, 20 মিটার। এখন এটাই প্রশ্ন যে তোমার এই গাছের কোথায় বাঁধলে এই লোকটার পক্ষে উল্টে ফেলা সম্ভব হবে গাছটাকে। তো আমরা এটা বলে দিচ্ছি যে আচ্ছা এটা হচ্ছে এক্স উপরে বাঁধবে, ও এর মানটা কত, এক্স, এটা হচ্ছে আমরা বলে দিলাম। আচ্ছা বলে দিলাম যে এখানে ও এ হচ্ছে এক্স, এই আনসারটাই হচ্ছে আমাদের লাগবে। এখন এখানে তুমি খেয়াল করো, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা দেখো, কোণ ও এস, কোণ এসিও, এটাকে হচ্ছে আমরা থিটা ধরলাম, কি ধরলাম, থিটা ধরলাম। তো এখন আমরা কি করতেছি, নরমালি রশির সাহায্যে এইভাবে টানতেছি যেন গাছটা ভেঙে পড়ে। তো গাছটা যখন ভেঙে পড়বে তো অবশ্যই দেখো এই মাথা যে গোড়া, এটাকে গোড়া না আগা বলে জানি, গোড়া, সরি গোড়া, হ্যাঁ, এই গোড়া থেকে ভেঙে পড়বে, তাই না, এই যেভাবে, তার মানে ঘুরবে কোনটা সাপেক্ষে, এই যে এটা সাপেক্ষে, তাই না, ঘুরবে হচ্ছে কি একটা সাপেক্ষে, আর বল প্রয়োগ হচ্ছে এই বরাবর, মানে আমি এইভাবে টানতেছি। তো আমাদের তখন কি হয়, যেখান থেকে ঘুরে ওইখান থেকে আর বল প্রয়োগ যে হচ্ছে এদের লম্ব দূরত্ব লাগে, কি লাগে, যেখান থেকে ঘুরে আর আমাদের যে বল প্রয়োগ হচ্ছে সেখানে কি লাগে, লম্ব দূরত্বটা লাগে। তো এই বল প্রয়োগ হচ্ছে এই বরাবর, তো আমরা এখানে তাহলে যে লম্বটা টানলাম, ঠিক আছে, তো এটার নাম দিলাম, তাহলে দেখো এ বি সি ও, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম কি, ডি, বুঝতে পারছো। তার মানে আমরা বলতে পারতেছি যে এ ডি লম্ব ও সি, এটুকু বলে দিলাম। আর এই যে এখানে হচ্ছে আমাদের বল প্রয়োগ হচ্ছে এফ। তো যেহেতু এখন এ এর সাপেক্ষে ঘুরতেছে, তাহলে আমরা এ এর সাপেক্ষে মোমেন্টটা কি লিখতে পারি, দেখো তো, এই মোমেন্ট ধরো এম দিয়ে প্রকাশ করলাম, তাহলে এই এম এর মানটা আমরা লিখতে পারি, মোমেন্ট হচ্ছে আমাদের বল যে প্রয়োগ হচ্ছে, তাই না, আর এই যে এই দূরত্বটা যেখান থেকে ঘুরতেছে, তো এই গাছটা ঘুরবে এ থেকে, তার মানে এডি, এটা কি এফ ইন্টু এডি, এই হচ্ছে আমাদের মোমেন্টটা, বলের মোমেন্টটা। এখন এখানে হচ্ছে আমরা একটা কাজ করব, আমাদের কাছে এডির ডাটাটা কিন্তু নাই, এডির ভ্যালুটা কত আমি কিন্তু জানি না, অনেক কিছু ভ্যালু আমরা জানি না, এই এসি এর ভ্যালু জানি না, তাই না, এসি এগুলো কত ভ্যালু, এগুলো কিন্তু কিচ্ছু জানি না। এখন একটা কাজ করব, আমরা এই এডিকে এই এসি দ্বারা ভাগ করব। এখন এসি দ্বারা যদি ভাগ করি তাহলে আবার এখানে এসি দ্বারা কি করতে হবে বলতো, গুণ করতে হবে, এই ভূমি দিয়ে কি করলাম, ভাগ করলাম, আবার গুণ করতে হবে। কেন করলাম একটু খেয়াল করো, এই দেখো এই এডি বাই এসি, খেয়াল করো তো, এডি এডি কোনটা জানি, এই দেখো এটা, আর এসি একটু খেয়াল করো, এখানে যে ত্রিভুজটা, ত্রিভুজ এ সি ডি, এই এসিটা কি দেখো তো, এই 90 কোণের বিপরীত বাহু, তার মানে অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। আর এই কোণের সাপেক্ষে, থিটার সাপেক্ষে এই জিনিসটা কি বলতো, এটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ রিলেটেড কোন ডাটাটা তুমি জানো, সাইন, তার মানে এখানে কি এডি আগে না, লম্ব, আর এসি অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ, তার মানে আমরা কি লিখতে পারি দেখো তো, সাইন থিটা লিখতে পারি, কি লিখতে পারি, সাইন থিটা। আচ্ছা, তো এখন দেখো এই এসিটা আমরা কি লিখতে পারি, তোমার কাছে কিন্তু একটা ডাটা আছে, এই এসিটা তুমি জানো না, বাট তুমি কিন্তু ওসি, যেটা ওসি, দেখো ওসি কিন্তু 20 মিটার, এই এসি দেখো এই ছোট ত্রিভুজেরও যতটুকু এই বড় ত্রিভুজটারও একই, তাই না, বাহুর পরিমাণটা। তাহলে আমরা একটু এই এসি কে একটু ত্রিভুজ ও এসি হতে লিখতে পারি, দেখো ত্রিভুজ কি লিখতে পারি, এই কোণের সাপেক্ষে এসিটা লিখবো, এসি হচ্ছে ভূমি, বাট এই দেখো ওসিটা কি দেখো তো, অতিভুজ, বাট এই অতিভুজটার ডাটা তুমি জানো 20 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা
cos থিটা কেন লিখতেছি, কারণ এটা কি দেখো তো ভূমি আর এটা কি অতিভুজ। এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে অতিভুজ ওসি, বা এসি ইকুয়াল টু ডাইরেক্ট লিখতে পারি ওসি ইন্টু cos থিটা, আর ওসি মান তুমি জানো এটা হচ্ছে 20, এই হচ্ছে cos থিটা। তো আমরা তাহলে এখানে লিখে দিতে পারি হচ্ছে 20 cos থিটা। তো এখন এখানে sin থিটা আসছে cos থিটা আসছে, তো তুমি একটা 2 আনো, 2 আনলে তোমার কি লিখতে হবে দেখো তো 10 * 10f * 2 * sin থিটা আর cos থিটা। তো এই আলটিমেটলি 10f, এটা আসছে sin 2 থিটা, sin 2 থিটা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মোমেন্ট আসছে 10f sin 2 থিটা। এখন জানো গাছ উপড়ে ফেলা কখন সম্ভব হবে? খুব ইজি হবে কখন? যখন আমার মোমেন্টের মানটা বেশি হবে। মোমেন্টের মানটা কি হবে? বেশি হবে। আর এটা ডিপেন্ড করতেছে সাইন 10f, f তো তুমি বল প্রয়োগ করতেছো বুঝতেছি, এটা এখন নির্ভর করতেছে পুরোপুরি অ্যাঙ্গেলটার উপর। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে m এর মান বেশি হবে যদি sin 2 থিটা কি হয় বলো তো? সর্বোচ্চ হয়। এখন আমাকে বলো sin 2 থিটা সর্বোচ্চ মান, মানে এটা তো আলটিমেটলি sin যাই হোক অ্যাঙ্গেল, সর্বোচ্চ মান আমাদের আসলে কত বলো তো 1। তার মানে আমরা এখানে লিখতে পারতেছি যে 2 থিটা আসবে হচ্ছে আমাদের sin ইনভার্স 1, অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারতেছি আমাদের থিটার মানটা আসবে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে তোমাকে রশি যাই করো না কেন তোমার এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হইতে হবে, তাহলে তোমার গাছটা কি হবে বলো তো? উল্টায় যাবে। এখন এইটা থিটা যদি 45 ডিগ্রি হয়, ওসির মান হচ্ছে 20, তাহলে এখন আমাকে বলো ও এর মান কত? তাহলে এই যে ত্রিভুজ এই ও এ সি হতে আমরা কি লিখতে পারি? এই অ্যাঙ্গেলের মান আমরা জানি এখন 45 ডিগ্রি হইতে হবে, আমাদের বের করতে হবে এইটা, আর এই ওসি তুমি জানো, তার মানে লম্ব আর অতিভুজ তুমি জানো, তার মানে আমরা লিখে দেব যে sin 45 ডিগ্রি হচ্ছে লম্ব আর অতিভুজ 20। তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে x ইকুয়াল টু আসবে হচ্ছে 20, এটা বাদ দিই, 20 ইন্টু sin 40, sin 40 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাই না? এই 1/√2। তাহলে এটা কাটাকাটি করে কি লেখা যাবে? এটা রেখে দাও তাই হবে, বা আরো লেখা যাবে 10 ইন্টু √2 ইন্টু √2, মানে 10√2 লেখা যাবে, এই এত মিটার। বুঝতে পারছো? তার মানে এই x এর মানটা হচ্ছে 10√2 মিটার। আর এটা বলে রাখি এটা 23-24 আসছে, বাট এর আগে মনে হয় যে 6-7-এও মনে হয় এই প্রশ্নটা আসছিল, ওইখানে জাস্ট 40 দেওয়া ছিল অ্যান্সার ডাটাটা। আচ্ছা, তো দেখো 12 নম্বর অঙ্ক, খুবই বাচ্চাদের অঙ্ক, তোমরা 9-10 এগুলা ফিজিক্সে করছো। এই প্রশ্নটা এখানে দেখো, এখানে বলতেছে যে একটা অ্যাম্বুলেন্স এত বেগে আর এত ত্বরণে চলে, আর এত সমবেগে চলমান একটা বাসের এত পেছন থেকে অ্যাম্বুলেন্সটি চললে মিলিত হবার আগে আর কত দূর অতিক্রম করবে। তার মানে অ্যাম্বুলেন্সটা পিছনে চলবে, তার মানে আগে কে আছে বলতো? বাস। এই বাস দেখো কত বেগে যাচ্ছে, 35 মিটার পার সেকেন্ড, এটা যাচ্ছে সমবেগে। বাট এর কত পেছন থেকে? 50 মিটার পেছন থেকে। দেখো এই যে 50 মিটার পেছন থেকে কে যাচ্ছে? একটা অ্যাম্বুলেন্স যাবে, অ্যাম্বুলেন্সটা এত বেগে আর এত ত্বরণে চলতেছে, তার মানে ওর আদিবেগ দেখো, এটা তো বাসের সমবেগ, বাস কোন বেগে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। আর অ্যাম্বুলেন্সের হচ্ছে আদিবেগ জানো 15 মিটার পার সেকেন্ড, আর ত্বরণও জানো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে পেছনে, আর সামনে যাচ্ছে বাসটি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সের তো বেগ কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাবে, ত্বরণ আছে যেহেতু, ত্বরণ থাকলে তো বেগ বৃদ্ধি পায়, তো আলটিমেটলি একটা সময় এই বাসকে সে ধরে ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাম্বুলেন্সটি মিলিত হওয়ার আগে আর কত দূর অতিক্রম করবে, আর কত দূর অতিক্রম করবে। তো আমরা দেখো এই যে ধরে নিচ্ছি এখানে মিলিত হবে, ঠিক আছে? তার মানে দেখো এখানে একটা কি অ্যাম্বুলেন্সের সরণ আছে, আর এটা কি বাসের সরণ আছে, দুজনে কি একই সময়ই তো এখানে পৌঁছাবে, তাই না? ও রানিং হচ্ছে, ও 50 মিটার দূর থেকে রানিং হচ্ছে, ওর এখানে আসতে যে সময় লাগবে ওরও এখানে আসতে সেই একই সময়ই লাগবে। তো আমরা তাহলে লিখতে পারি যেমন হচ্ছে বাসের জন্য আমরা যে সরণটা পাবো, ঠিক আছে, ধরো এটা আমরা লিখলাম হচ্ছে বাস না, এটা আগে অ্যাম্বুলেন্স লিখি, যত S1 দিয়ে ফেলছি, তাহলে আমরা লিখতে পারি যে অ্যাম্বুলেন্সের জন্য
অ্যাম্বুলেন্সের জন্য আমরা তাহলে লিখতে পারি যে S1 যেটা, এটা কি আসবে দেখো তো, যেহেতু এখানে ত্বরণ আছে, আদিবেগ আছে, ut প্লাস হাফ at স্কয়ার, ut প্লাস হাফ at স্কয়ার, মানে আমরা ধরে নিচ্ছি যে t সময় পরে এখানে আসবে। কত সময় পর? t সময় পর এখানে আসবে। তাহলে ut প্লাস হাফ at স্কয়ার, তাহলে u যেটা আর কি, এটা হচ্ছে 15t প্লাস হাফ, এর মানটা কত? 5t স্কয়ার। তো এই হচ্ছে আমাদের S1। আবার বাসের জন্য আমরা কি লিখতে পারি দেখো তো, বাসের জন্য যে সরণটা S2 ও আসবে আবার সমবেগে vt, তো v এর মানটা আবার কত? 35t। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে S1 টা S2 থেকে বড়। কত বড়? এই যে 50 বড়। দেখো S1 থেকে S2 বিয়োগ দাও, এই হচ্ছে 50 পাবা। তার মানে আমরা লিখতে পারি যে কি বলো তো প্রশ্ন মতে, S1 মাইনাস S2 ইকুয়াল টু হচ্ছে 50। এখন দেখো এখানে S1 এর মানটা দেখো, S1 আসবে হচ্ছে এটা 15t প্লাস 5/2t স্কয়ার মাইনাস 35t, ইকুয়াল টু হচ্ছে 50। তো এটা একটা কি টি এর দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। এখান থেকে টি এর শুধুমাত্র ধনাত্মক মান নিতে হবে, কারণ টি হচ্ছে সময়, সময় কখনো নেগেটিভ হতে পারে না। তো এটা আমি ডাইরেক্ট একটু লিখে দিই যে টি এর মান তুমি কত পাবা। আচ্ছা, এখান থেকে টি এর মানটা আসবে হচ্ছে আমাদের 10 সেকেন্ড, আর একটা নেগেটিভ আসবে -2, ওইটা বাদ যাবে, ঠিক আছে, লিখবো না। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে অ্যাম্বুলেন্সটি মানে বাসের কোথায় এত বেগে চলমান একটি বাসের এত পেছন থেকে অ্যাম্বুলেন্সটি চললে মিলিত হবার আগে কত দূর অতিক্রম করবে। তাই দেখো তো এই S1টাই কি তোমার অ্যানসারটা না? বলো তো, এই পুরো S1টাই কি তোমার অ্যানসারটা না? তাহলে এখানে S1 এর টি এর মান তো তুমি পাইছো, এই S1 এ বসাই দিবা, বসাই দিলে তুমি পেয়ে যাবে। ধরো এটা 1 নং ছিল আর এটা 2 নং ছিল, তাহলে 1 হতে তুমি টি এর মানটা বসাই দেখো, S এর মান কত পাবা, ওইটাই হচ্ছে তোমাদের অ্যানসার। এখানে মনে হয় 480 ছিল অ্যানসারটা, ঠিক আছে। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো 13 নম্বর যেটা, এটা হচ্ছে যারা আর্জেন্টাইন ফ্যান আছো তাদের জন্য খুবই মজার হবে। এখানে বলতেছে যে লিওনেল মেসি একটি ফ্রি কিক থেকে এত বেগে একটা শট নিলে তা এত উঁচু একটা ক্রসবার কোনো মতে অতিক্রম করতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রাসের কনসেপ্ট হয়ে গেছে, দ্বিমাত্রিক গতি। এখন প্রশ্ন হচ্ছে কত কোণে বলটিকে কিক করা হয়েছিল আর আনুভূমিক দূরত্ব কত ছিল, ঠিক আছে, কত কোণে কিক করা হয়েছিল। তার মানে দেখো জিনিসটা হচ্ছে এরকম, দ্বিমাত্রিক গতিতে এরকম ভাবে তীর্যকভাবে কোনো কিছু নিক্ষেপ করা হয়, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। আর যেহেতু ক্রসবারটা কোনো মতে অতিক্রম করছিল, এই সর্বোচ্চ উচ্চতাই আসলে ক্রসবার, যে তা এত উঁচু একটা ক্রসবার, তার মানে যে 10 মিটার, তার মানে এটাকে তোমাকে দেওয়া ডাইরেক্ট এইচ এর মানটা তোমাকে দেওয়া সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতার কিন্তু ফর্মুলা আছে, বুঝতে পারছো? তো আমি যদি একটু দেখাই দিই ফর্মুলার কাহিনীটা, এই হচ্ছে আমরা এটাকে একটা নরমালি একটা আদি বেগে নিক্ষেপ করি, ভি নট বেগে নিক্ষেপ করি, ওইটাই তোমাকে দেওয়া হয় যে 20 মিটার পার সেকেন্ড। তো এটা একটা নির্দিষ্ট কোণে যায়, থিটা কোণ, কি যায়, একটা নির্দিষ্ট কোণে যায়, এই হচ্ছে থিটা নট কোণে যাচ্ছে। তো এটা তখন আমাদের এরকম উপাংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ভি নট কস থিটা নট আর হচ্ছে ভি নট সাইন থিটা নট। তো যাই হোক এটা জানো। আর আমাদের সর্বোচ্চ উচ্চতা যেহেতু দেওয়া, সর্বোচ্চ উচ্চতা কিন্তু আমাদের ফর্মুলা আছে, এটা হচ্ছে আমাদের ভি নট স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g, এই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার রেজাল্টটা। তো এই রেজাল্টটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কি দেওয়া দেখো তো, 10 দেওয়া, এটা হচ্ছে কত দেওয়া, 10 দেওয়া। এই যে প্রথম প্রশ্ন যেটা, যে কত কোণে নিক্ষেপ করা হয়েছিল, এখান থেকে দেখো যে আলফা মানটা বের হয়ে আসবে, বুঝতে পারছো? তো এখানে দেখো তুমি ভি নট স্কয়ারের মান তো জানো 20 মিটার পার সেকেন্ড, তার মানে 20 স্কয়ার। তো এই হচ্ছে সাইন স্কয়ার আলফা, এই হচ্ছে 2 × 9.8 ইকুয়াল টু হচ্ছে 10। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিই তোমাদের আলফার মানটা কত আসবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমাদের আলফার মান তোমরা পাবো হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এরপরে বলে দিচ্ছি যে আনুভূমিক দূরত্ব কত ছিল। তা আনুভূমিক দূরত্ব তুমি বের করতে পারো, যেহেতু তুমি অলরেডি কি জানো, এইচ জানো। তো আমাদের একটা সম্পর্ক আছে যে tan আলফা ইকুয়াল টু হচ্ছে 4h বাই r। এই rটাকে বলা হয় হচ্ছে আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা, ওইটা হচ্ছে আনুভূমিক দূরত্ব,
বুঝতে পারছো? তো তুমি আলফা জানো, এইচ জানো, এখান থেকে কি দেখো তো আর এর মানটাও খুব ইজিলি পেয়ে যাবা। এ হচ্ছে 4 ইন্টু এইচ এর মান হচ্ছে 10, এ হচ্ছে 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রি মান তো মনে হয় 1, তাই না? মনে হয় কি শিওর 1, তাহলে হচ্ছে 4 ইন্টু 10, তাহলে এই হয়ে যাবে 40 মিটার। আচ্ছা, তো আমাদের লাস্ট অঙ্কটা হচ্ছে এখানে একটা সমীকরণ দেওয়া, এটাকে আদর্শ ফরম্যাটে নিতে হবে, আর নাভিলম্বের সমীকরণ যাচ্ছে। সমীকরণের দিকে তুমি তাকালে বুঝতে পারবা এটা তোমাদের কনিক্সের ম্যাথ, বুঝতে পারছো? আর কমপ্লিকেটেড কিচ্ছুই না, একদমই সহজ নর্মাল ক্যাটাগরি একটা প্রশ্ন। তোমাদের বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো খুব আসে। তো চলো আমরা আদর্শ ফরম্যাটে নিই। কিভাবে নিব বলো তো? এই 4x স্কোয়ার, এটা কি -8x, এটাকে একসাথে রাখবো, এখানে 5y স্কোয়ার, এই -20y, এটাকেও রাখলাম, বাট এই হচ্ছে এই পাশে লিখলাম 36। এখন কি করব? এই যে বর্গের ফরম্যাটে লেখার চেষ্টা করব। তো এই বর্গের ফরম্যাটে লেখার জন্য আমি এখানে 4 কমন নেব, তো এখানে লেখা যাবে কি 2x মাইনাস, এখানে বর্গের ফরম্যাটে ফেলার জন্য এখানে 5 কমন নিলাম, 5 না -5 কমন নিচ্ছি আসলে। এই হচ্ছে y স্কয়ার, তো এখানে প্লাস আসবে, তাই না? প্লাস, আর এখানে আসবে কত? 4y ইকুয়াল টু হচ্ছে 36। এখন বর্গের সূত্র কিভাবে পড়বে? 4 এ হচ্ছে x স্কয়ার, এ হচ্ছে -2 ইনটু x ইনটু 1, উপরে 2x টা ব্যালেন্স হলো, আর এখানে আসবে কি বলতো 1 স্কয়ার। আচ্ছা, এই হচ্ছে -5, তো এখানে আসবে y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 2, আর এখানে আসবে হচ্ছে 2 স্কয়ার। কেন? বর্গের সূত্রে যেহেতু ফেলতে হবে, এখানে 2y এর পর এখানে 2 গুণ করতে হচ্ছে 4 ব্যালেন্স করার জন্য, তার মানে এটা b, আর এটা হচ্ছে b স্কয়ার। আর এতক্ষণ যেই পাপ কাজগুলো করলাম, উল্টাপাল্টা যোগ করলাম, নিয়ে আসলাম, এগুলো এখন এখানে পুষাই দিতে হবে। যেমন এখানে তুমি 1 যোগ করছো, বাট 1 না, এটা আসলে 4 গুণ ছিল, প্লাস 4 গুণ ছিল, তার মানে 4 নিয়ে আসছো। আর যেটা তুমি নিয়ে আসছো ডান পাশেও এখানে তোমাকে নিয়ে আসতে হবে, বাম পাশে নিয়ে আসলে ডান পাশে নিয়ে আসতে হবে। আর এখানে তুমি কত আনছো? 4, বাট না, এখানে -5 আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 5 20, -20 তুমি এখানে লিখছো, তাহলে এই পাশে তোমাকে -20 লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে দেখো শেষ কাহিনী শেষ। তো এটাকে লেখা যাবে x - 1 হোল স্কয়ার, পরে এটাকে লেখা যাবে y + 2 হোল স্কয়ার, আর ওইটা কি লেখা যাবে দেখো তো? এটা হয়ে যাবে 40, আর 20 করলে আবার 20 গেলে হয়ে যাবে 20। এখন কি করতে হবে? 20 দিয়ে ভাগ দিতে হবে। তো 20 দিয়ে ভাগ দিলে আমরা কি জানি? 4 20 দিয়ে যদি 4 কাটাকাটি করো, এখানে আসবে 5, তার মানে √5 হোল স্কয়ার লিখে দিই, আর এখানে আসবে 4। তো 4 কে আবার আমরা কি লিখবো বলো তো? 2 স্কয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে দেখো আমাদের আদর্শ আকারে নিয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের কিন্তু একটা অ্যানসার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আপাতত একটা অ্যানসার। আদর্শ ফরম্যাটে যদি নিয়ে যাই, আর কিছু লাগে বলো তো? তাহলে কি করব এখন? আর বলো এটা কিসের সমীকরণ? আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো চলো আমরা লিখি যে 1 নংকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। বলো এখানে তুলনা করে আমরা কি পাবো? এখানে আমরা ক্যাপিটাল X যেটা, সেটা হচ্ছে x - 1, আর ক্যাপিটাল Y যেটা, এটা হচ্ছে y + 2 পাইলাম মনে হয়, তাই না? a √5, b হচ্ছে 2। তো আমাদের যেটা এই নাভি লম্বের সমীকরণ, এটা অধিবৃত্তের জন্য কি আসবে? এটা হচ্ছে আসবে হচ্ছে +a/e, বুঝতে পারছো? ও এই উৎকেন্দ্রিকতাটা আবার কি বের করতে হবে। উৎকেন্দ্রিকতা আমাদের কি আসবে? যেহেতু এখানে কি a > b আসছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই বড়টা, তাই না? a স্কয়ার, এখান থেকে a এর মানটা বের করে এখানে বসাই দিবা, আমি আর করব না। এই হচ্ছে আমাদের ফাইনালি তুমি সলভ করে অ্যানসারটা পেয়ে যাবে। তো চেষ্টা করছি 14টা ম্যাথই তোমাদেরকে দেখানোর। কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আমাকে জানাবা কোথায় ভুল করছি। আর হচ্ছে কোথাও যদি নাও বুঝো তাও জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? ওইটাও আমি চেষ্টা করব তোমাদের ক্লিয়ার করার। আর সামনে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।